ভূত FM। হাই লিসেনার্স, আমি নাবিনা আহমেদ, এসেছি পুরান ঢাকার পোস্তগোলা থেকে। আপাতত পোস্তগোলায় থাকছি। এই ঘটনাটা আমার সাথে ঘটে আপনার 2011 মার্চ মাসের সময়। তখন আমি জব পারপাসের কারণে ভাড়া ছিলাম। তো সেই সময় আমি একটা সিয়া অধ্যুষিত এলাকায় থাকতাম। সেখানে মোস্ট অফ দ্য পিপল সিয়া ছিল তারা। তো সেখানে থাকার সময় আমি আসলে আমার ফ্ল্যাট থেকে বেশি একটা বের হতাম না, বা কাজের থেকে ডাইরেক্ট ফ্ল্যাটে চলে আসতাম। তো সেখানে আমার একটু চেনা জানা কম ছিল। তো একদিন আমার একজন ইন্ডিয়ান কলিগ, ওর নাম ছিল মুন্না, ও আমাকে বলতেছে যে আমি একটু রাজধানীর বাইরে থাকতাম, মানামা থেকে একটু দূরত্বে ছিল যেখানে থাকতাম। তো সে বলতেছে একটু মানামা যাওয়া দরকার, আমার কিছু শপিং করতে হবে, তুমিও চলে আসো, শপিং করে নেবে তোমার জন্য কিছু। তো আমি তার সাথে চলে যাই। তো আমাদের শপিং শেষ হতে হতে প্রায় রাত্র 9টার মতো বেজে যায়। তো 9টার মতো বাজার পরে আমরা সেখান থেকে, যখন আমাদের সাথে কোনো ট্রান্সপোর্ট ছিল না পার্সোনাল, তো আমরা যখন সেখান থেকে আসব একটা পার্সোনাল ট্রান্সপোর্টের ব্যবস্থা করার জন্য যখন এগুলাম, দেখলাম যে না, সেখানে যেতে কোনো কারই রাজি হচ্ছে না। তো একজন ড্রাইভারকে পেলাম, সে বলল আমার একটা জরুরি কাজ আছে, আপনাদেরকে আমি আপনাদের যে অ্যাকোমোডেশনটা আছে সেটা শর্টকাটের পেছন দিকের রাস্তাটা দিয়ে আমি আপনাদের মেইন রোডে নামিয়ে দিব, কিন্তু ডাইরেক্টলি আপনাদের অ্যাকোমোডেশনের একদম সামনে অ্যাকুরেট আমি নামাতে পারবো না। তো আপনাদের সেখানে নামিয়ে দিব, সেখান থেকে আপনাদের হেঁটে চলে যেতে হবে। তো যখন আমি সেখানে নামলাম, আমরা রাজি হয়ে গেলাম, কারণ কিছু করার ছিল না, যেহেতু অন্য কোনো ট্রান্সপোর্ট পাচ্ছি না। তো ড্রাইভার আমাকে এবং মুন্নাকে সেখানে মেইন রোডে নামিয়ে দিয়ে চলে গেল। তো আমি ফার্স্ট লক্ষ্য করলাম যে সেটা একটা খোলা জায়গা ছিল, পেছন দিয়ে একটা মাঠের মতো, বড় বালুর মাঠের মতো, সেখান দিয়ে আমাকে যেতে হবে। তো আমি মুন্নার সাথে যাচ্ছিলাম, প্রায় সময় ছিল তখন রাত্র 10টা। তো যেতে যেতে আমাকে আরো 10-15 মিনিট চলতে হবে, এরকম একটা অবস্থা। আসলে ট্রান্সপোর্ট না পাওয়াতে এরকম একটা হ্যারাসমেন্টে পড়ে গিয়েছিলাম। তো যখন আমি ডান পাশের দিকে হঠাৎ করে আমার লক্ষ্য হলো যে একটা পুরনো, মানে 5-6 জন দাঁড়াতে পারবে এরকম একটা মসজিদের মতো কিছু একটা দেখা যাচ্ছে, জাস্ট একটা মিনার টাইপ দেখা যাচ্ছে, কিন্তু জিনিসটা যে ওয়েস্টেড বা পরিত্যক্ত সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমাকে একটু কৌতূহল হলো আসলে ব্যাপারটা কি, এই জায়গার ভেতরে এরকম একটা চারদিকে খোলামেলা, এখানে একটা এরকম বাড়ির মতো বা মসজিদ কি, তখন আমি অ্যাকুরেট জানি না। মুন্না অনেক পুরনো লোক ছিল, সে বাহারাইনে অনেকদিন ছিল। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে মুন্না ওটা কি। তো সে আমাকে বলতেছে, সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে আরো বলতেছে যে না, ওটা নিয়ে মাথা ঘামানো লাগবে না, তুমি আসো সামনে, ওখানে তাকায়ও না। তো আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস যে যেটা নিষেধ করে সেটার দিকে একটু ঝোঁকটা বেশি চলে যায়। তো আমি করলাম কি, আমরা ওটার একটু থেকে দূরত্ব যাচ্ছিলাম, তো আমি ওটার সামনে একটু চলে গেলাম। চলে যাওয়ার পরে মানে গ্লাস তো নেই, অনেক পুরনো একটা বিল্ডিং এর মতো, একতলা। তো ভেতরে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে একটা খাপ করে একটা শব্দ আসলো ভেতর থেকে, যেটা মানে আমার মনে হয় না কোনো মানুষের দ্বারা করা সম্ভব। আর কেউ খুব জোরে বলে উঠলো রো রো, একটা আরবি শব্দ। এই কথাটার অর্থ হচ্ছে তুমি যাও এখান থেকে, মানে খুব সে রেগে বলতেছে। তো মানুষ নাকি সেটা দেখাও যাচ্ছে না অন্ধকারের কারণে। আর আমি একদম মানে শীতকে পিছনের দিকে এসে পড়ছি যখন সে এইভাবে একটা সাউন্ড এফেক্ট করছে। করার পরে আমি মানে বুঝতে পারতেছি না যে কি করবো, এরপর আমার কি করা উচিত। তখন মুন্না আমার হাত ধরে টান দিল, বললো তোমাকে আগেই মানা করছিলাম, এখন আগে বাড়িতে চলো, তারপর বাকিটা বলতেছি। তো সে পাশাপাশি ফ্ল্যাটে আমার থাকতো। তো সে যখন আমাকে নিয়ে গেল, যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম আসলে মুন্না আমার সাথে ম্যাটারটা কি হলো। এটা মুন্না বলতেছে যে দেখো, এটা তো একটা তোমার সিয়া মসজিদ ছিল, 20-25 বছর আগে এখানে রেগুলার নামাজ হতো। তো একদিন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় এখানে, যেমন রাত্র এশার নামাজটা পড়ার সময় 7-8 জন মুসল্লি ছিল, ইমাম সাহেব সহ। তো সেখানে কোনো এক পর্যায়ে একটা অ্যাক্সিডেন্টের কারণে সেখানে একটা আগুনের সৃষ্টি হয়। তো আগুনের সৃষ্টি হওয়ার পরে বাকি মুসল্লিরা সব মোটামুটি ইনজুর্ড হয়ে বেঁচে গেল, ইমাম সাহেব বাঁচতে পারেন না, তিনি সেখানে অগ্নিদগ্ধ অবস্থায় মারা যান। তো সেই এরপর থেকে জায়গাটা অ্যাকচুয়ালি হন্টেড হয়ে গেছে। তুমি নতুন, তো তুমি জানো না, আর আমি এই জায়গাটা সম্পর্কে জানতাম, এই জন্যই তোমাকে মানা করছিলাম। তো আমার আসলে অ্যাকচুয়ালি চিন্তা করলাম যে প্যারানর্মাল ব্যাপার যেহেতু আছে, রাতের বেলায় তো সমস্যা হওয়ার কথা, তো আমি একটু সকালবেলায় দেখি, আমার একটু কিউরিওসিটি হচ্ছে। পরের দিন ছিল ফ্রাইডেতে আমার হলিডে থাকতো। তো আমি দুপুরবেলা জুম্মার নামাজ পড়ে সেখানে চলে গেলাম। একটু কাছেই ছিল, 10 মিনিটের মতো রাস্তা। বেশি একটা স্পেশাল কিছু লাগলো না আমার কাছে মসজিদটা। আমি সামনে এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ভাঙা চোরা। ভেতরের দিকে গিয়ে একটা জিনিস আমাকে খুব অবাক করলো, যে গত রাত্রে যদি কোনো মানুষ আমাকে এখানে দাঁড়িয়ে ভয় দেখাতো, তাহলে নির্ঘাত তার একটা পায়ের ছাপ রয়ে যেত, কারণ সেখানে প্রচুর ডাস্ট ছিল। যে 5-6 বছর 7 বছর সেখানে কোনো মানুষের আসা যাওয়া নেই, এতটুকু বোঝা যায়। তো আমি কোনো রকম কোনো ডাস্ট আমি পেলাম না সেখানে।
ডাস্টের মধ্যে কোনো পায়ের ছাপ কিছু না, জাস্ট কিছু ময়লা পড়েছিল। তো জাস্ট আমার দেখার আগ্রহ ছিল, তাও আমি জিনিসটা অত একটা মানে কোনো সিরিয়াস ভাবে নিলাম না, চলে আসলাম। তো সেদিন রাতে আমার একটা অভ্যাস ছিল, একটা রাতের বেলা আমি অ্যাকোমোডেশনে ছাদে উঠতাম, যেটা কেউ উঠতো না অ্যাকচুয়ালি বেশি রাত্র হয়ে গেলে। তা আমি উঠতাম ছাদে, উঠতে ভালো লাগতো, আমার দূরের বিল্ডিং গুলো দেখতাম, ওগুলো ভালো লাগতো। তো সেদিন রাত 12টা বাজতেছিল, আমি উঠেছি, শুক্রবার দিন ছিল এরকম একটা। তো উঠার পরে পায়চারি করতেছি, একবার ছাদের দিকে আসছি কার্নিশের দিকে, আরেকবার আমি ব্যাক করেছি ওই সাইডে যাব। আমি দেখতেছি ছাদের একদম কার্নিশের কোনায় একটা মানে আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি জোব্বা বলে, এটা আরবিতে টোপ বলা হয়, হুজুরা যে ড্রেসগুলো পরে লম্বা ধরনের, এরকম একটা ধবধবে সাদা ড্রেস পরা একজন ভালো হাইটের লোক, আপনার প্রায় 6.5 ফুট এরকম হবে, পেছন ফিরে দাঁড়িয়ে আছে। তো আমার একটু কিউরিসিটি হলো, কারণ এই জায়গায় আমরা সব ইন্ডিয়ান, বাঙালি, এরকম এশিয়ানরা থাকতাম, বাট ওরকম কেউ লোকাল ছিল না। তো এই লোকাল মানুষটা কোথা থেকে আসলো আমার একটু জানার আগ্রহ হলো। আমি একটু সামনে এগিয়ে গিয়ে তার থেকে একটু পেছনে দূরত্ব বজায় রেখে তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম যে মিনো ইনটা, এটা একটা আরবি শব্দ, যে এটার অর্থ হচ্ছে তুমি কে। এই কথাটা বলার পর মুহূর্তেই রাসেল ভাই সে ঘুরে তাকালো আমার দিকে, এত ভয়ঙ্কর তার লুক, সে তার চেহারার একটা সাইড একদম পুড়ে গেছে, আপনার চোখগুলো কিরকম জ্বলছে একদম মানে একটা জন্তুর মতো, যে রাতের বেলা বিড়াল, শিয়াল, এইসব যে নিশাচর প্রাণীগুলো আছে এগুলার যে চোখগুলো জ্বলে, ঠিক এরকম একটা তেমন একটা ভঙ্গি ছিল, চোখগুলো তার জ্বলতেছে, সে ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি একদম মানে আমি কি করব, আমি কি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাব, আমি স্থির হয়ে গেছি, ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাব না পেছন দিকে দৌড় দিব, আমার মাথায় কিছু আসতেছে না। তো এই সময়ের মধ্যে হঠাৎ করে দেখি তার মুখ লড়তেছে, সে কিছু বলতেছে, আমি এক নজরে তার দিকে তাকিয়ে আছি, সে আমাকে হিপনোটাইজ করে ফেলেছে অলরেডি। সে আমাকে আরবিতে একটা ওয়ার্ড বললো, আমার কানে ওয়ার্ডটা ছাড়া ছাড়া ভাবে আসলো, যে মিন্নাক ফি মত, এই কথাটার অর্থ হচ্ছে এখানে মৃত্যু আছে। এই কথাটা শোনার পর রাসেল ভাই আমি আস্তে করে চোখটা বন্ধ করে ফেললাম এবং আমার জীবনে যা দোয়া দুরুদ আমি জানতাম সেগুলো মনে মনে পড়তে লাগলাম। তারপর 1 মিনিট হয়েছে কিনা আমি অ্যাকচুয়ালি জানি না, আমি আস্তে করে ভয়ে ভয়ে চোখটা খুললাম, দেখি যে না, সেই ছায়ামূর্তি আর সেদিকে নেই, সেখানে ছিল না সে। আমার শরীর থেকে দেখি ঘাম ছুটে গেছে। তো আমি তাড়াতাড়ি আপনার সেখান থেকে আবার রুমে ব্যাক করি। তো রুমে ব্যাক করার পরে পরের দিন চিন্তা করতেছিলাম এই ঘটনাটা কি কারোর সাথে শেয়ার করবো, যেহেতু একটা ডেভেলপড কান্ট্রি, কারোর সাথে এই ঘটনাটা শেয়ার করলে তারা মেন্টালি সিক ভাববে। তাছাড়া আমি নতুন ছিলাম, ভেতরে হেজিটেশন কাজ করতেছিল, তো আমি কাউকে এই ব্যাপারগুলো জিজ্ঞেস করিনি, এটা নিজের মধ্যে রেখে দিই যে হয়তো হয়েছে কোনো একটা সমস্যা, আমার হ্যালুসিনেশন হতে পারে, নেক্সট টাইম মেবি হবে না, এরকম কিছু একটা ভেবে আমি এই জিনিসটা কারোর সাথে শেয়ার করি। তো সেই দিনে 3-4 দিন পরে আমি একদিন আমার কিচেনে রান্না করতেছি, রাতের বেলা সময় তখন আপনার প্রায় 10টা হবে, রাত্রে রান্না করতেছি, আপনার একটু রিচ ফুড খেতে মন চাচ্ছিল সেদিন। তো আপনার আমি পোলাও আর মাংস চুলায় চড়িয়ে আমি মাংসে দেওয়ার জন্য ক্যাপসিকাম কাটতেছিলাম, নিচের দিকে তাকিয়ে কাটিং বোর্ডের উপর রেখে, আমার হাতে নাইফ ছিল, সেটা দিয়ে আমি ক্যাপসিকাম কাটতেছিলাম। তো হঠাৎ করে আমার মনে হলো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সেই সময় কারো থাকার কথা না, যেহেতু আমি আমার ফ্ল্যাটের মেইন দরজাটা অলরেডি লক করা। তো আমি সামনের দিকে খুব কিউরিসিটি নিয়ে তাকায় যা দেখলাম, সেই ছায়ামূর্তিটা সে এবার আরো ভীষণ ভয়ানক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যে এখনই চোখ দিয়ে আমাকে ভস্ম করে ফেলবে। এদিকে আমার চাকু যে হাতে চলতেছে সেটাও আমার খেয়াল নেই, আমি একদম মানে দিক ঘাড়া হয়ে গেছি, কি করব। তো আবারও 1 সেকেন্ড কি 2 সেকেন্ড এরকম আমি চোখটা বন্ধ করলাম, তারপর চোখটা খোলার পরে দেখি যে না, সে সেখানে নেই। আমি নিচের দিকে তাকিয়ে দেখি ক্যাপসিকামের বদলে ওইটাকে যখন দেখেছি আমি আমার হাতের ওপর নাইফ চালিয়ে দিয়েছি, আমার হাতে এখনো দাগ রয়ে গেছে, এটা প্রচন্ড রক্ত পড়তেছে, ব্লিডিং হচ্ছে, ব্লাড একদম আপনার ফ্লোরে পড়তেছে, হোয়াইট ফ্লোর ছিল, তো ফ্লোরে একদম ব্লাডের দাগ বসে যাচ্ছে। তো এই দৃশ্য দেখার পরে আমি দৌড় দিয়ে আমার রুমে চলে গেছি, সেখানে গিয়ে কিছু ফার্স্ট এড লাগিয়ে চলে আসবো আবার কিচেনের দিকে, কারণ তখন আমার রান্নাটা চলতেছে, যে রান্নাটা কি খবর, তখন আমার সেন্স ছিল না যে আমি যে অলরেডি চুলায় আমার খাবার রেখে আসছি। পরে যখন ব্যান্ডেড করলাম, একটু ঠান্ডা হলাম, রিল্যাক্স হলাম ঘরে বসে, তখন আমার মনে পড়লো যে আমার রান্নাটা আমি চুলায় চড়িয়ে আসছি। তো গিয়ে দেখলাম চুলার ফায়ার ক্লোজ করা, যদিও আমি ক্লোজ করে যাওয়ার সময়টা পাইনি। আর যখন সবচেয়ে বেশি অবাক হলাম, যখন আমি আপনার যেই প্যানটার মধ্যে, সসপ্যানটার মধ্যে আমি পোলাও রান্না করছিলাম, সেটা যখন আমি ওপেন করলাম, দেখলাম সাদা পোলাও রক্তে লাল হয়ে আছে, সে একদম মানে বোঝা যাচ্ছে যে এটা ব্লাড। আরেকটা জিনিস আমি লোকেট করলাম, যে আমি দেখে গিয়েছি যে ফ্লোরে আমার রক্ত পড়ছিল, তখন ফ্লোরে যে রক্ত পড়ে ফ্লোরে একটা স্টেইন হয়ে গেছে, সেখানে বিন্দু মাত্র কিচ্ছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন।
কিন্তু আমার পোলাওর মধ্যে এই অবস্থা। পরের দিন আর সহ্য করতে পারলাম না, পরের দিন সকালে সে পোলাওটা আমি আর ডাস্টবিনে ফেলাই নেই, ওইভাবে রেখে দিছি। আমি সকালবেলা মুন্না যে প্রথম থেকে আমার সাথে এই ঘটনাটার সাথে জড়িত ছিল, যে আমাকে নিষেধ করেছিল, যে শুভাকাঙ্ক্ষী আমার, তাকে আমি বললাম, সেই পোলাও ভর্তি পাতিলটাও দেখালাম। পরের দিন সকালেও সেটা এমনই আছে, একদম লাল হয়ে গেছে। তো তাকে দেখালাম, দেখানোর পরে সে বলতেছে তোমাকে আমি নিষেধ করেছিলাম যে তুমি সেখানে যেও না, তারপরে তুমি গেলা, এটা এখন তোমার সাথে একটা প্যারানর্মাল ব্যাপার ঘটতেছে, এতে কোনো সন্দেহ নাই, তবে এটার থেকে তুমি কিভাবে বাঁচবে তার জন্য আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব, সমস্যা নেই, তুমি ভয় পেও না, তোমার এটা নিশ্চিত কোনো একটা সলিউশন বের করতে পারবো আমরা। তো দুর্ভাগ্যবশত পরের দিন সকালে আমাদের যাওয়ার কথা ছিল, সেই দিনই মুন্নার দেশের থেকে খবর আসে ওর ওয়াইফ একটু অসুস্থ, ও ইমার্জেন্সিতে একটা ফ্লাইটে টিকিট বুক করে সে চলে যায় 6-7 দিনের জন্য, ইমার্জেন্সি ছুটিতে চলে যায় দেশে। তো সেই সময়টা আমি মানে খুব ভয় পাই, মুন্নার জন্য আসলে ওয়েট করতে থাকি, কিন্তু না, সে তো সেদিন চলে গেল, সে আমাকে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল এর আগেই সে চলে গেল। তো এই ঘটনার পরের দিন রাতের বেলা আমার অ্যাকচুয়ালি আমি রুমের থেকে, আমার অ্যাটাচ টয়লেট ছিল না, রুম থেকে বের হয়ে আপনার ছোট একটা করিডোরের মতো ছিল, সেটার পর ছিল আমার টয়লেটটা। তো রাতের বেলা আমি 1টা বাজে এরকম সামথিং, অ্যাকচুয়ালি শিওর জানি না, খুব রাত, গভীর রাতে ছিল। তো আপনার আমি টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছি, ঠিক টয়লেটের সামনে দেখি সেই ছায়া মূর্তি একদম স্টিল দাঁড়িয়ে আছে, সেই ভঙ্গিতে সে তাকিয়ে আছে, কিছু বলতে চাচ্ছে আমাকে। আমি আবার এবার দৌড় দিতে পেরেছিলাম শেষ পর্যন্ত, পেছন দিকে দৌড় দিয়ে গিয়ে আমি রুম লক করে আর বের হই না। তো এখন দেখা যাচ্ছে এই ঘটনা কন্টিনিউয়াসলি হচ্ছে, পরের দিনও একই অবস্থা, সামনে দিয়ে দৌড় দিয়ে চলে যায়, একদম মানে একটা দেখতে পারতেছি যে একটা সাদা কিছু আমার সামনে দিয়ে দৌড় দিয়ে গেল রাতের বেলা যখন আমি টয়লেটে যেতে চাই। তো এই ঘটনার পর থেকে আমি রাতের বেলা টয়লেটে যাওয়াই বন্ধ করে দিলাম, রুমের ভেতর তালাবদ্ধ অবস্থা, নিজেকে সবসময় রাতের বেলায় 12টা বেজে গেলেই আমি তালাবদ্ধ করে রাখতাম রুমে নিজেকে, যে যাই হোক আমি বের হব না রুম থেকে, যাই হয়ে যাক, এনিথিং হ্যাপেন, আমি বের হবই না। তো আপনার এরকম চলতে চলতে খুব ভয়ানক অবস্থা, রাত্রে একদম ইনসমোনিয়া, ভয়াবহ ইনসমোনিয়া হয়ে গেছে, ঘুমাতে পারি না, রুমের ভেতর তালাবদ্ধ হয়ে বসে খালি দোয়া কালাম করি, কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না, দেশেও জানাতে পারছি না, টেনশন করবে বাড়ি ঘরে। তারপর মুন্না আসে 7 দিনের ছুটিটা শেষ করার পরে, আসার পরে আমি মুন্নাকে সব আবার খুলে বলি যে এই ধরনের ঘটনা হয়েছে। মুন্না বলে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, তুমি আমার সাথে চলো। তো বাহরাইনে একটাই মাত্র মাজার আছে, সেটাকে নবী সালেহ রহমাতুল্লাহের মাজার বলে, সেখানে মুন্না আমাকে নিয়ে গেল। সেখানে একজন পাকিস্তানি খাদেম ছিলেন, যিনি খুবই বুজুর্গ লোক, আলেম লোক, তাকে দেখলেই মনের ভিতরে একটা শ্রদ্ধা চলে আসে। সেই ব্যক্তির কাছে নিয়ে গেলেন। তো উনি, আমি কিছু বলার আগে বললো, তোমার সাথে কি গত কয়েকদিন ধরে খুব খারাপ কিছু ঘটে যাচ্ছে বাবা? খুব সুন্দর করে উনি স্নেহ ভরা একটা কণ্ঠে বললেন। আমি তো সাথে সাথে মানে কেঁদে ফেলতেছি এমন অবস্থা। আমি বললাম, জি হুজুর, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটতেছে। তো বললো, আচ্ছা ঠিক আছে, তুমি একটু ডিটেলস আমাকে বলো, বাকিটা আমি দেখতেছি। তো ওনাকে আমি স্পেসিফিকলি বললাম। সব ঘটনা শোনার পরে হুজুর বললেন যে অ্যাকচুয়ালি তোমার বেশি আগ্রহ থেকে ওই জায়গাটায় যাওয়া উচিত হয় নাই, ওই মানুষটা আসলে অপঘাতে মারা গিয়েছে, তার আত্মাটা মেবি শান্তি পায় নাই এখনো, সেই জন্য সেটা সেখানে ঘোরাফেরা করে, হয়তো সেখান থেকে বের হতে পারে নাই, তুমি একটা তার জন্য ওয়ে হয়ে গেছো, তুমি যখন সেটার ভেতরে ঢুকছো তার জন্য বাইরের পৃথিবীটা দেখা আরো সহজ হয়ে গেছে। তো সে তোমার পেছনে আসছে, অবশ্যই ক্ষতি করবে, তা তোমাকে কিছু আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, এটা অনুযায়ী চলতে পারলে তুমি বেঁচে যাবে ইনশাল্লাহ। তো তিনি আমাকে বললেন যে তুমি প্রথম যে কাজটা করবে, আজকেই তুমি তোমার অ্যাকোমোডেশনটা সেখান থেকে দূরে কোথাও শিফট করো। আর প্লাস তিনি 2টা তাবিজ দিলেন আমাকে, একটা বললেন ডান হাতে পড়তে হবে আর একটা কোমরে, এবং আরো ইনস্ট্রাকশন দিলেন যে তুমি যখন দেশে যাবে, যদি তুমি হলিডেতেও যাও, লিভেও যাও, তখনও তুমি এই তাবিজ দুটো অবশ্যই পড়ে যাবে না, এখানে স্থানীয় যে সমুদ্রটা আছে সেটার মধ্যে তুমি এই তাবিজ দুটো খুলে ফেলে দিয়ে যাবে। তো আমি ওনার ইনস্ট্রাকশন মেনে নিয়ে চলে আসি। চলে আসার পরে আমি সেই মতে কাজ করি। পরের দিনে আমি আমার অ্যাকোমোডেশনটা শিফট করি বাহরাইনের রাজধানী মানামার দিকে, আর ওনার তাবিজ দুটো সেদিনই আমি পরে নিয়েছিলাম। তো এরপর থেকে রাসেল ভাই, আমি আসলে দুঃস্বপ্নে জিনিসটা দেখতাম, কিন্তু আমার সামনাসামনি আর ওইভাবে আমাকে ফেস করতে হতো না। তো আমি আপনার 31 ডিসেম্বরে দেশে আসি। এর একদিন আগে আমি ছুটিতে আসার আগে আপনার গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে আমি এই 2টা আপনার সমুদ্রে ফেলে দিয়ে আসি, এই 2টা তাবিজ। তো এখনো স্টিল এই ভয়টা আমার মাঝে কাজ করে, আমি রাতে ঘুমাতে পারি না। তো এখনো এই ভয়টাই কাজ করতেছে। আমি এখনো আসলে আমার অলরেডি আমার পাসপোর্টে ভিসা রয়ে গেছে, আমার ছুটিও প্রায় শেষের দিকে, তারপরে আমি বারবার চিন্তা করছি আমি কি তীরে যাব,
আর মনে হয় যাওয়া হবে না। জব পারপাস যতই ভালো হোক আসলে জীবনের চেয়ে মূল্যবান হতে পারে না। তো সেটার জন্য মেবি আর যাব না। আমি প্রচন্ড ভয় পেয়েছি জীবনে, আর এটার থেকে আসলে প্যারানরমাল বিষয়গুলোতে আমার খুব একটা আগ্রহ জমে গেছে। রাসেল ভাই কেমন আছেন জানি আপনি সবসময় ভালোর দলে, তারপরেও জিজ্ঞেস করতে হয় তাই করলাম। আশা করব আপনি আপনার ব্যস্ততার মাঝেও মনোযোগ সহকারে ঘটনাটি পড়বেন এবং নির্বাচিত করবেন। আমি যে ঘটনাটি লিখতে যাচ্ছি এই ঘটনার সত্যতা নিয়ে আমার নিজের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ ঘটনাটি আমার দাদার জীবনে ঘটে যাওয়া ও তার নিজের মুখ থেকে শোনা। শুরু করার আগে বলে রাখি যে আমার দাদা গত 31 ডিসেম্বর পরলোক গমন করেছেন। আমি আপনার মাধ্যমে ভূতাশ্রমের সকল শ্রোতাদের নিকট তার পরলৌকিক শান্তির জন্য দোয়া কামনা করছি। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনার বর্ণনায় চলে যাই। আমাদের গ্রামের নাম নওয়া গ্রাম, এটি নড়াইল জেলার কালিয়া উপজেলার একটি গ্রাম। ঘটনাটি এখন থেকে প্রায় 80 বছর আগে, তাদের বয়স তখন 14 ঠিক মনে পড়ে। আমার একবার তিনি আমাদের গ্রাম থেকে বেশ কয়েক গ্রাম দূরে তার বোনের বাড়ি বেড়াতে গেলেন। গ্রামের নাম মির্জাপুর। সম্ভবত পরিবেশ পরিবর্তনের ফলে তার জ্বর আসলো, জ্বর সাথে মাথা ব্যথা। এরকম একদিন রাতে তিনি জ্বর গায়ে শুয়ে আছেন, তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, মাথা ব্যথা করছে। তার পাশে শুয়েছিল তার থেকে প্রায় 7 বছরের ছোট ভাগ্নে, সেই ঘুমছে। পাশের পক্ষে তার দুলাভাই আপা দুজনেই ঘুম। হঠাৎ তিনি অনুভব করলেন কে যেন তার বুকের উপর হাতের আঙুলের মতো কিছু একটা দিয়ে চাপ দিচ্ছে। অবশ্য তিনি ব্যথা পাচ্ছেন না। তিনি ভাবলেন হয়তোবা ঘুমের ঘোরে তার ভাগ্নের হাত তার গায়ে এসে পড়েছে। তিনি হাত দিয়ে ওই হাতটাকে সরিয়ে দিলেন। আবারও কিছুক্ষণ পর হাতটি তার বুকে চাপ দেওয়া শুরু করলো। তিনি যথারীতি আবারও হাতটা সরিয়ে দিলেন। তিনি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছিলেন, তাই চোখ খুললেন না। তৃতীয়বার যখন হাতের আঙুলগুলো তার বুকে চাপ দিচ্ছিল তখন তিনি হাতটা সরিয়ে চোখ খুলে তাকালেন। তিনি খাটের কোণায় শুয়েছিলেন। তিনি যা দেখলেন তা তিনি কখনো কল্পনাও করেননি। দেখলেন আনুমানিক 5-6 বছরের একটি বাচ্চা তার পাশে মেঝেতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে, অথচ দরজা ছিল বন্ধ। তিনি ভয়ে চিৎকার করে উঠলেন। চিৎকার শুনে বাড়ি ও আশেপাশে সবাই ঘুম ছেড়ে দ্রুত উঠে আসলো। এরই মাঝে দাদা চাঁদের আলোতে দেখতে পেলেন যে শিশুটি দেয়াল ভেদ করে বাইরে চলে গেল। অথচ দেয়াল ভেঙে যাওয়া তো দূরের কথা, টুঁ শব্দ পর্যন্ত হলো না। সবাই এসে দাদাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। দাদা সব খুলে বললেন। সবাই পুরনো দিনের মানুষ, সহজেই বিশ্বাস করলো। তারপরও চারপাশে অনেক খোঁজাখুঁজি হলো, কিন্তু বাচ্চাটিকে আর খুঁজে পাওয়া গেল না। তবে অবাক করার মতো বিষয় হলো ঘটনার পরপরই দাদার জ্বর, মাথা ব্যথা একদম সেরে গেল। অথচ এসব ঘটনার মুখোমুখি হলে মানুষ সাধারণত মানসিকভাবে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। হয়তো এই অশরীরীটি খারাপ কিছু ছিল না। দাদা মনে করতেন অশরীরী শক্তিটি তার অসুস্থতার অর্থাৎ রোগের প্রতিকার করতে এসেছিল। কারণ সেখানে গ্রাম অঞ্চলে সাধারণ রোগের চিকিৎসার সুব্যবস্থা ছিল না ওই বাড়িতে থাকাকালীন, আর এ ধরনের কোনো ঘটনা তার সাথে ঘটেনি। আমি এসেছি পটুয়াখালী 2 নং বাদঘাট থেকে। পটুয়াখালী থেকে এসছেন উনি, এবং বুঝতেই পারছেন যে এত রাত্রে আসলেই পটুয়াখালী থেকে এসে কেউ এখানে মজা করতে আসেন, আপনাদের ঘটনা শোনাতে এসেছেন এবং অনেক কষ্ট করে এসেছেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। এবং ওনার একটা অভিজ্ঞতা আছে, উনি কোনো একটা কারণে, সেই কারণটা অবশ্য উনি বলবেন, একবার শ্মশানে গিয়েছিলেন একটা খোলা, মাটির খোলা সংগ্রহ করতে, যে খোলার মধ্যে নাকি অশরীরী আত্মাদের দেখা যায়। তো সেরকম একটা ঘটনা তার কাছ থেকে শুনে আসবো। আপনি একটু প্লিজ আমাদের বলবেন যে আপনার কি ঘটনা সেটা। হ্যাঁ, আমি শুরু করছি। এটা হচ্ছে 2000 সালের ঘটনা। তো আমাকে এক লোক, এক ফকির যারা ধাতুক করে, উনি আমাকে বলল যে শ্মশান থেকে, অর্থাৎ মৃত্যু ব্যক্তি পোড়ানোর পরে তাদের একটা হাড়ি ভাঙা হয়। হাড়িটা ভেঙে তারা ফেলে দেয়। তো এই ভাঙা হাড়ি যদি আস্ত গলা, অর্থাৎ হাড়ি ভেঙে গেছে কিন্তু গলা আস্ত আছে, এরকম একটা গলা যদি নিয়ে আসতে পারো তো এটা থেকে অনেক উপকার পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে মেজর যেটা, সেটা হচ্ছে এইরকম যে এই হাড়ির গলার ভিতর থেকে তাকিয়ে অশরীরী আত্মা, অর্থাৎ জিন, ভূত, প্রেত এগুলো দেখা যায়। তো আমার এটা খুব ইন্টারেস্টিং মনে হলো এবং আমি কি করলাম যে এটা আমি আনতে যাব। কিন্তু এটা আনতে যাওয়ার শর্ত হচ্ছে যে কোনো অমাবস্যার রাতে শরীরে আর কিছু থাকবে না, শুধু থাকবে একটা লাল রঙের গামছা, যেটা এক দরে বাজার থেকে কিনতে হবে, কোনো দরদাম করা যাবে না।
তো আমি অপেক্ষায় ছিলাম যে কবে যাবো। তো সত্যি একদিন সেই সময় এসে গেল। অমাবস্যার রাতে আমি একটা গামছা আগে থেকে কিনেছিলাম, ওই গামছাটা পরে আমি শ্মশানে গেলাম। তো শ্মশানের ভিতরে গিয়ে ওদের একটা ঘাট ছিল, ঘাটে নামলাম আমি নদীর ভিতরে। অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু গলা পেলাম না। অবশ্যই যখন আমি আমার গলা পর্যন্ত পানি, সেখানে নামলাম। নামার পরে পায়ে একটা বাজল। আমি যখন ডুব দিয়ে উঠাই দেখি যে হ্যাঁ, আস্ত একটা গলা আমি পেয়েছি, আর যেটাকে আমরা কলসির কান্দা বলি আমাদের স্থানীয় ভাষায়। তো ওটা নিয়ে আমি উঠি। ওঠার পরে যখন আমি ওই শ্মশানের ভিতরে একটা গাছ, বট গাছ ছিল অনেক পুরনো। তো ওই বট গাছটার নিচে আমি আসি। যখন আসি তখন আমার মনে হলো কে যেন আমাকে উপর থেকে খুব জোরে চাপ দিচ্ছে, এবং এত জোরে চাপ দিচ্ছে যে আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়া খুব জোরে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। এরকম কিছুক্ষণ হওয়ার পরে দেখলাম যে আমার খুব অস্থির লাগতেছে। এরপর আমি উপরের দিকে তাকালাম, দেখি বট গাছের ডালের সাথে কি যেন একটা ঝুলছে, যেটা অস্পষ্ট, একটা অশরীরী, মানে যেটা মানুষের কায়দায় কিন্তু মানুষ না, এরকম কিছু দেখতেছি। তখন আমার খুব ভয় হলো, এবং এত ভয় পেলাম যে আমি ভয়ে চিৎকার দিতে চাইলাম, কিন্তু আমি চিৎকার দিতে পারতেছি না। মনে হলো আমার গলা কেউ চেপে ধরছে। তো এভাবে কিছু করার পরে কিন্তু মনের ভিতরে সাহস রাখলাম, কারণ আমাকে ওই ফকির বলছে কখনো কোনো জিনিসে ভয় পাবে না। কারণ হচ্ছে ভূত প্রেত যাই গেছে, মানুষের শক্তির উপরে এদের কোনো শক্তি নেই। কারণ মানুষকে এরা ভয় দেখায়, ভয় দেখে দুর্বল করে, তারপরে এদেরকে আক্রমণ করে, কিন্তু সরাসরি আক্রমণ করে না। তো ওই জিনিসটা আমার ভিতরে কাজ করছিল। আমি ওইটা সাহসটা রাখছিলাম যে যাই যা হোক আমার সাথে এরা পারবে না যতক্ষণ আমি দুর্বল না হয়। তারপরে আমি অনেকক্ষণ চেষ্টা করছি যাতে এই কলসটা নিয়ে বের হতে পারি, কিন্তু পারলাম না, সামনে এগোতে পারলাম না। মনে হয় কে যেন আমাকে বাধা দিচ্ছে বা পিছন থেকে টেনে ধরছে, অথবা এরকম একটা জিনিস যেটা আমাকে খুব চাপ দিচ্ছে, যাতে আমার পায়ে কোনো শক্তি ছিল না ওকে দাঁড়ানোর মতো বা হাঁটার মতো এরকম। তো অবশ্যই আমি না পেরে প্রায় আধা ঘন্টা সেখানে আমি এরকম চেষ্টা করার পরে না পেরে আমি ওই গলাটা আবার ফেলে দিই পানির ভিতরে। আশ্চর্যের বিষয় হলো যখন আমি এটা ফেলে দেওয়ার পর মনে হয় একেবারে ইজি, আমি ফ্রেশ হয়ে গেছি, এবং আমি তখন শ্মশান থেকে বের হই। বের হওয়ার পরে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে ফলো করছে পিছনে আমার পিছনে হাঁটছে। তো এরকম আসি বাসায় আসার পরে যখন বাসার কাছাকাছি আসি তখন আমাদের বাসার সামনে একটু অন্ধকার ছিল, আমরা ভাড়া ছিলাম তখন, ভাড়া বাসায় থাকতাম। কাছে আসার পরে দেখি অন্ধকারের ভিতরে একটা বিড়াল, কালো রঙের একটা বিড়াল আমার সামনে দিয়ে আসছে, এবং এখন আর পিছনে কোনো শব্দ নেই, কারো হাঁটার শব্দও নেই, এরকম কিছু নেই। তো আমি কাউকে কিছু বললাম না, বাসার ভিতরে ঢুকে গেলাম। কিন্তু এরপর থেকে এই উৎপত্তিটা শুরু হলো, অর্থাৎ যখন আমি একা থাকতাম বা ঘুমাতাম মনে হতো কেউ যেন আমাকে ধাক্কা দিচ্ছে, এবং একা যখন রাস্তায় হাঁটতাম বা কোথাও যেতাম তখন এরকম সামনে একটা কালো বিড়াল পড়তো। যে বিড়ালটা কোথা থেকে আসে সেটা আমি দেখতে পাই না, কিন্তু যাওয়ার সময় দেখতে পাই, অথবা যখন সে যায় তখন আমি দেখি না, আসার সময় দেখতে পাই। এরকম মানে বিড়ালটা কন্টিনিউ আমাকে ডিস্টার্ব করতো, এবং রাতে আমি যখন ঘুমাতাম মনে হতো কে যেন আমার মাথা ধরে জোরে জোরে ধাক্কা দিচ্ছে, কিন্তু উঠে আমি কাউকে পেতাম না। এরপরে আমরা নিজেরা বাড়িতে যাই। তো তখন বাড়িটি কমপ্লিট হয়নি যদিও, কিন্তু বাড়ি থেকে আমার যে কলেজটা খুব কাছাকাছি ছিল, আমি বাসায় একাই চলে যাই ওখানে থাকার জন্য। আমার কলেজে যাতায়াত সুবিধা, এজন্য আমি ওখানে বাবা মার কাছে বলে সবাই, তারাও বলো ঠিক আছে যাও। কিন্তু ওখানে যাওয়ার পরে যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমাদের ঘরটা ছিল একটা টিন সেট বিল্ডিং, দোতলা। তো তখনও দোতলা কমপ্লিট হয়নি। দোতলা করার জন্য আমরা কিছু কাজ ট্রাই করে উপরে রেখে দিয়েছি, মানে শুকানোর জন্য, রোদ্রে শুকলে এগুলো বাঁকা হয়ে যাবে, এই জন্য ঘরের ভিতরে শুকিয়ে দিয়েছি। কিন্তু রাত্রে দেখতাম আমি যখন পড়তে বসতাম মনে হতো যে ওই কাঠের উপরে কিছু দৌড়চ্ছে, মনে হয় ভেঙে চুরে একেবারে নিচে পড়ে যাবে, কিন্তু আসলে কিছু না ওখানে। তাই মাঝে মধ্যে দেখতাম একটা বিড়াল, কালো রঙের সেই বিড়াল। এরপরে এর 2-3 দিন পরে আমি আরেকটা জিনিস অনুভব করলাম, সেটা হচ্ছে আমাদের ঘরের সামনের দিকে একটা রাজহাঁসের ডাকের শব্দ আসতো। আমি মনে করছি যে হয়তো কারো রাজহাঁস ছুটে এসেছে। বাইরে গিয়ে দেখলাম কোনো রাজহাঁস নেই। পরবর্তী লক্ষ্য করে দেখলাম যে এই শব্দটা আসলে আসছে আমাদের ঘরের কণা, মানে উপরে একটা কণা, যেটাকে আমরা বলি রুয়া, যেটার সাথে আমরা টিন সেট করি, রুয়ার ভিতর থেকে। এবং এই শব্দটা আস্তে আস্তে আরো বিকট হচ্ছে, মনে হচ্ছে কোনো রাজহাঁস খুব জোরে জোরে ডাকছে। তো খুব ভয় পেয়ে গেলাম আমি, কিন্তু কাউকে কিছু বলতে পারলাম না, কারণ আমি ওখানে একাই গেছি, এলাকায় নতুন। প্রতিবেশী যারা আছে হয়তো ভয় পেতে পারে বা আমার কাছে আসবে না, এইভাবে আমি কিছু বললাম না। কিন্তু এই ব্যাপারটা কিছুদিন আগে আমি যখন এরকম কিছু ঘটনা নিয়ে আলাপ করি, তখন আমার এক প্রতিবেশী, তাকে আমি খালা বলে ডাকি, সে বললো যে সোহেল, আসলে তুই তো ভয় পাবি এই জন্য তোকে বলি নাই, আমরাও এরকম ঘটনা শুনেছি, তো তুই তো একা থাকতি এই জন্য তোর কাছে কিছু বলি নাই। তো এরকম ঘটনা এখনো আছে আমার মাঝে,
এবং এখনো রাত্রে আমি যখন ঘুমাতে যাই তখন মনে হয় কে যেন আমার মাথা ধরে ধাক্কা দিচ্ছে অথবা কে যেন দোতলায় হাঁটছে। এবং সবচেয়ে আশ্চর্য যে জিনিসটা সেটা হচ্ছে আমি যদি কোনো কিছু কিনতাম সেগুলো আমি পেতাম না খুঁজে, এগুলো হারিয়ে যেত। সেগুলো হারিয়ে যেত? হ্যাঁ, হারিয়ে যেত, এগুলো পেতাম না। আচ্ছা। এবং এই সমস্যাটা তীব্র হয় আমার বিবাহের পরে। আমি বিবাহ করার পরে আমার স্ত্রীর জন্য ভারী কোনো জিনিস না, মানে ছোটখাটো জিনিস এগুলো হারিয়ে যেত, যেমন চুড়ি বা ক্রিম বা ক্লিপ, চিরুনি, এই ধরনের জিনিসগুলো আমি খুঁজে পেতাম না। নতুন এনে দিলে ওটা দেখা গেছে ব্যবহারের আগে ওটা খুঁজে পেতাম না, চলে যেত, কে নিয়ে যেত বা ব্যবহারের আগে? হ্যাঁ, ব্যবহারের আগে। তো আমার স্ত্রী, তাকে বলতাম না আমি, কারণ সে ভয় পেয়ে যেতে পারে। এই জন্য আমি আমার মায়ের সাথে শেয়ার করতাম, আমার বোনদের সাথে। তো সবাই উড়িয়ে দিত যে না, এটা আসলে। একদিন রাত্রে আমি একটা পেস্ট কিনে আনি। তো পেস্টটা আনার পরে আমার মনে আছে স্পষ্ট, আমি র্যাকের উপরে রাখার পরে পরদিন সকালে যখন পেস্টটা খুঁজে পাই না। তো ওই দিন আমাদের বাসা আমার মেজো বোন বেড়াতে আসে। তা আমি যখন এটা নিয়ে চিল্লি করতেছি যে এই পেস্টটা কে নিল, কে নিতে পারে, তা কে উঠেছে, তখন আমার বোন বললো যে সোহেল, তুই তো ভয় পাবি, আসলে তুই যে বলো আমি একটা ঘটনা দেখছি। তখন আমি বললাম আসলে কি? তখন সে বললো যে আমি যে রুমে ঘুমাই, আমার বোন রাত্রে তার নিচে, ঠিক নিচেই আরেকটা রুম ছিল, ওই রুমে সে ঘুমাইছে, রাত্রে জানলা খোলা ছিল। তো সে বললো সোহেল, আমি রাত্রে যেটা দেখেছি সেটা দেখছি দুটি ছায়া, মানুষের মূর্তির মতো, যারা অনেক লম্বা, এবং আমি তাদের কোমর পর্যন্ত দেখতে পেয়েছি, বাকি আর দেখতে পারিনি। তো দেখছি ওই দুটো তোদের জানলার সোজা, তারা যেন ঠিক করছে, ওই জায়গায় নড়াচড়া করছে। তা আমি দেখে ভয়ে আমি আর উঠিও নেই, জানলাও বন্ধ করিনি। এর কিছুক্ষণ পরে আমি ভয়ে চোখ বন্ধ করি, এবার কিছুক্ষণ পরে যখন চোখ খুলি দেখি ছায়া দুটো আর নেই। তো তখন আমার স্ত্রীও ভয় পেয়ে গেল। এর ঠিক কিছুদিন পরেই রমজান মাস এলো। তো রমজানের আগে আমার স্ত্রী বললো যে আমাকে একটা চিরুনি নিয়ে আসার জন্য। তো চিরুনিটি যখন নিয়ে আসি, রাত্রেবেলা চিরুনিটা খুঁজে পাইনি। ঠিক 15 দিন পর আমি চিরুনিটা খুঁজে পাই, এবং পাওয়ার পর আমি স্ত্রীকে বলি যে তোমার চিরুনি কি পাইছো? সে বললো যে না, আমি পাইনি। এরপর আমি বললাম যে চিরুনিটা নেই। তখন সে দেখেও আশ্চর্য হয়ে গেল, তাহলে চিরুনিটা আসলো কোথা থেকে? তো আমি আর কিছু বললাম না, আম্মাকে ডাকলাম যে আম্মা এই ঘটনা দেখো। তো সেও কিছু বললো না। তো আমি চিরুনিটা পুড়িয়ে ফেললাম। তাই পুরানোর পরে এরপর আর কোনো জিনিস হারানো যায় নাই। কিন্তু এখন যেটা আছে সেটা হচ্ছে এখনো মাঝে মধ্যে আমি যদি একা থাকি তাহলে হাঁটার শব্দ পাই, একটা মানুষ হাঁটলে একটা রেসপন্স হয়, এইটা পাই, এবং মনে হয় যেন কে আমাকে মাথা ধরে ধাক্কা দিচ্ছে। এখনো পর্যন্ত আপনার প্রত্যেক রাতে এটা মনে হয়? হ্যাঁ, এখনো হয়, কিন্তু একা থাকি যখন একা থাকেন। সো বুঝতেই পারছেন যে এরকম একটা যন্ত্রণা নিয়ে টিকে থাকতে হচ্ছে তাকে, এবং একটা ভুলের কারণে আমরা অনেকে ট্রাই করতে চাই, অনেকে অনেক মজা করতে চাই সমস্ত জিনিসটা। সবকিছু জিনিসটা মনে হয় মজা করাটা ঠিক না। ঘটনাটা ঘটে 2011-এর সামারে। এটা শুরু হয় যে আমার ইউনিভার্সিটির একজন সিনিয়র আপু, উনি ওই সময় সুইসাইড করেন। আচ্ছা। যেটা হয়েছে তার অ্যাবাউট 10 days পরে, যে আমার ইউনিভার্সিটির উনি ছিল আমার ইউনিভার্সিটির, আমার স্কুল লাইফের 2-3 জন ফ্রেন্ড আমার বাসায় আসার জন্য প্ল্যান করে, বাসায় আসবে, খাওয়া দাওয়া হবে, মুভি দেখবে। তো তখন ওরা বলে যে আচ্ছা ঠিক আছে দোস্ত, একটু আমরা 4 জনই হচ্ছে খুব হররের ফ্যান ছিলাম, কিন্তু আমার বাদে বা অন্য কারো লাইফে তেমন কোনো এক্সপিরিয়েন্স হয়নি। তো ওরা যেটা বলে যে আচ্ছা চল আমরা কিছু প্ল্যান চেট করি, এই প্ল্যান চেটের এই থিমটা আসছে হচ্ছে মুভি দেখে। তো আমি রাজি হলাম, আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, করা যাবে, তোরা আয়। তো ওরা তার কিছুদিন পর আবার জানালো যে আচ্ছা ঠিক আছে আসতেছি, কিন্তু ওই যে তোর ইউনিভার্সিটিতে বলে ওই যে সুইসাইড করছে যেটা, সেই সোলকে কি কল করা যাবে কিনা। তা আমি কোনোভাবে রাজি হলাম না যে না, ওনাকে এভাবে পার্সোনাল কাউকে চিনতাম, তাকে এভাবে এটা তো আসলে আমার পক্ষে পসিবল না, খুবই আনইজি ফিল করছিলাম। তো আলটিমেটলি ওদের চাপে পড়ে আমি রাজি হই। ওরা বলে যে ঠিক আছে, তুই ওই মেয়েটার একটা ছবি জোগাড় করে রাখ, আর কিছু ডিটেলস আমাদেরকে বলবি, তাহলে আমরা প্ল্যান চেট করতে পারবো। তো আমি জাস্ট ওদেরকে ইগনোর করে যাই, বলি যে হ্যাঁ চেষ্টা করবো, কিন্তু ইচ্ছা করেই যাতে কোনো ছবি না থাকে আমার কাছে সেই ব্যবস্থা করি। ওরা আসার পর আমি বলি যে না, আমার কাছে কোনো ছবি টবি নাই। তো ওরা বলে যে না ঠিক আছে, আমরা জাস্ট ফান করার জন্য বসতেছি, চল বসি। তো আমরা 3-4টা মোমবাতি জ্বালিয়ে 4 জন গোল হয়ে বসলাম। বসে ওরা জাস্ট কিছু ফান টান করলো, এবং একজন হচ্ছে যে ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে দিল, পরে সে স্বীকার করেছে আলটিমেটলি। তো ঘটনাটা হলো তারও কিছুদিন পর আমার 2 জন ফ্রেন্ড, 3 জনের মধ্যে 2 জন কল করে বলে যে আচ্ছা দোস্ত, আমাদের ওই অন্যজন তো অসুস্থ হয়ে গেছে, তুই কি খোঁজ খবর নিছিস নাকি কোনো?
আমি বললাম যে না, কি হয়েছে? বলে যে আচ্ছা ঠিক আছে, তুই বাসে থাক, আমরা দুজন আসতেছি। তো ওরা দুজন আসে, এসে মানে আমাকে জাস্ট ওই বিষয়ে কোনো কথা হয়নি, জাস্ট নর্মাল খাওয়া দাওয়া হয় এবং আমরা বসে কিছু আমার ফেস্টিভ্যালের কিছু ছবি দেখাই। তো হঠাৎ করে মানে ছবি চেঞ্জ করতে করতে টের পাই যে মানে আমার দুইজনই হচ্ছে দুই পাশে বসা, ছবি চেঞ্জ করতে করতে টের পাই দুইজনের মধ্যে কোনো একটা আকার ইঙ্গিতে কোনো একটা মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে ওরা কিছু বললো। আমি খুবই অবাক হয়ে আবার ছবিগুলো রিপিট করলাম, দেখলাম যে না, পার্টিকুলার একটা ছবিতে ওরা নিজেদের মধ্যে তাকাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি, কি হয়েছে তোদের? তো আমি অবাক হয়ে দেখলাম যে ছবিটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে ওই সিনিয়র আপুর ছবি চলে আসছে। তো মানে খুবই অবিশ্বাস্য ব্যাপার যে ওই ওনার ছবি তো এভাবে ডিসক্লোজ হওয়ার কথা না, যে ওরা কিভাবে জানলো। আমি সরাসরি জিজ্ঞেস করলাম যে ওনাকে তোরা কই দেখছিস আগে বলতো? তো ওরা বললো যে না, ওরা কোনো কথা বলতে চাচ্ছিল না, জোর জবরদস্তি করার পর ওরা রাজি হলো যে ও কিছু খুলে বললো যে এই লাস্ট কয়েকদিন ধরে আমাদের ঘুমের সময় খুব সমস্যা হচ্ছে, দুঃস্বপ্ন দেখতেছি, এবং আমাদের অন্য ফ্রেন্ডটাও রেদওয়ানও হচ্ছে মানে এই একই সিচুয়েশনে পড়ে ও আসলে মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছে। তো এটা তোকে বলতে চাচ্ছিলাম না আসলে। তো আমি সাথে সাথে মানে খুবই হতভম্ব হয়ে কিছু করার ছিল না, আমার একজন পরিচিত একজন হুজুরের কাছে গেলাম। তো উনি বলল যে মানে তোমাদের ফিজিক্যালি যেহেতু কোনো সমস্যা হবে না, তোমরা একটু নামাজ কালাম পড়ো, যেটা হবে যে কিছুদিন পর এই সমস্যাটা কেটে যাবে। তো পরে আমার ফ্রেন্ড যখন রেদওয়ান, যে মেন্টালি ডিসঅর্ডার্ড হয়ে গেছিল, ও যখন কিছুটা স্টেবল হলো, তার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে তোর কি হয়েছিল বলতো? ও বললো যে ওই দিন রাতে ফিরার পরেই ও যেটা দেখেছে যে মানে মিডনাইটে ওর কোনো কারণে ঘুম ভেঙে গেছে, দরজা লক করেছিল, লক করা দরজা অটোমেটিক্যালি খুবই অবিশ্বাস্যভাবে খুলে গেছে এবং মানে একটা মেয়ে ক্রল করে করে তার রুমে ঢুকতেছিল হামাগুড়ি দিয়ে মানে বুকের উপর ভর দিয়ে জাস্ট হাত দিয়ে আগে আগে ঢুকছিল। দেখা যাচ্ছিল যে তার পিছন দিকে পুরা মানে রুমের ঠিক দরজার সামনে রক্তে পুরা ভেসে গেছে এবং মানে পায়ের দিকে পুরো স্ম্যাশড হয়ে রক্তাক্ত অবস্থা হাড়গোড় বের হয়ে আছে। এই সিচুয়েশন দেখেই ওর পুরা অজ্ঞান হয়ে যায়। তো পরে তাকে মানে হসপিটালে নেওয়া হয় এবং হসপিটালে যাওয়ার পর তার থেকে যেটা দেখা যাচ্ছিল অলওয়েজ সুইসাইড করার চেষ্টা করছিল, ছাদে গিয়ে ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করছিল। হাই ডিয়ার লিসেনার্স, আমি নাবিনা আহমেদ, পুরান ঢাকার কোটপাড়া থেকে আবারও। এই ঘটনাটা আমার সাথে অ্যাকচুয়ালি বাংলাদেশে ঘটে। এই ঘটনাটা ঘটেছিল 2007-এর দিকে। তো আমরা ঢাকার থেকে 4 বন্ধু হঠাৎ করে একদিন প্ল্যান হয় যে আমরা একটু গ্রামের বাড়িতে বেড়াতে যাব। তো জায়গাটার নামটা আমি স্পেসিফিকলি বলছি না, তবে সেটা মুন্সিগঞ্জ জেলার ভিতরে ছিল, এতটুকু বলতে চাচ্ছি। তো আপনার যখন আমরা 4 জন বন্ধু প্ল্যান করি, তো বের হয়ে যাই একদিন সকালবেলার দিকে আমরা প্ল্যান করি, দুপুরের মধ্যে আমরা বের হয়ে যাই। তো সেখানে পৌঁছতে আমাদের প্রায় বিকেল হয়ে যায়। তো মুন্সিগঞ্জে আমার বন্ধুর যে বাড়িটা ছিল, অ্যাকচুয়ালি সেটা ওদের গ্রামের বাড়িতে কেউ থাকতো না। ওরা বাবা অ্যাকচুয়ালি খুব ফ্যামিলিয়ার একজন পার্সন ছিলেন, গ্রামের একজন মেম্বার ছিলেন, তিনি সম্মানিত একজন মেম্বার ছিলেন। বাট অসুস্থতাজনিত কারণে সে অ্যাকচুয়ালি যখন তার কাজ পড়তো তখনই সে বাড়িতে যেত, তাই বাড়িটা ফাঁকাই থাকতো, বাকি সবাই ঢাকায় সেটেল ছিল। আমরা ঢাকার থেকে রওনা হই, আমি, বাবু, মনির এবং সজিব। আমরা 4 জন সেখানে যাব, কিন্তু সেখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, খাবার দাবারের একটা ব্যবস্থার ব্যাপার ছিল। তাই আমরা তৎক্ষণাৎ সেখানে নেমে একটা ঘাটের মতো পড়ে, মাওয়াঘাট জায়গাটার নাম। তো আপনার সেখান থেকে আমরা কিছু খাবারের জিনিসপত্র কিনে নেই। তো কিনে নিয়ে আমরা সেখানে কুক করবো, এরকম একটা প্ল্যান ছিল, আমরা রান্না করব, কুকিং করব সেখানে আমরা। তো আমরা সবকিছু কমপ্লিট করে যখন বাবুদের বাড়িতে পৌঁছাই, বাবুদের বাড়িটা তালাবদ্ধ ছিল। তার বাড়ির আশেপাশে বড় বড় ডাব গাছ, নারকেল গাছ, পুকুর, এরকম সামথিং কিছু দেখছিলাম আমি। রাতের অন্ধকার ছিল অ্যাকচুয়ালি। তো বাড়িটা গিয়ে জাস্ট ওপেন করে আমরা ভেতরে গেলাম, দেখলাম আমার বাবার অনেক কাগজপত্র এখানে ওখানে ছিটানো, যেহেতু বাবা মেম্বার। তো আমরা খুব টায়ার্ড ছিলাম, ঢাকার থেকে হঠাৎ করে প্ল্যান হয়ে যাওয়াতে আমরা খুব টায়ার্ড ছিলাম। তো আমরা চিন্তা করলাম আগে রান্না বান্না করি, তারপর খেয়ে দিয়ে দেখা যাক এরপরের প্ল্যানিংটা কি হয়। তো আমি আর মনির ছিল আমাদের সাথে। তো আমরা রান্না শুরু করলাম।
তো আমরা মনির ভালো একজন কুক ছিল, তো ওকে জাস্ট আমরা হেল্প করতেছিলাম, ও রান্নার পুরো বিষয়টা দেখতেছিল। তো এমন সময় বাবু, যার গ্রামের বাড়িতে আমরা যাই, ও বলতেছে যে খুব গরম লাগতেছে, একটু ডাব খাওয়া দরকার, আমাদের কাছে কিন্তু ভালো ডাব আছে। তা আমরা একবার নিষেধ করলাম যে এত রাতে ডাব পারবে? তো বাবু বলতেছে না, সজীব ভালো গাছে উঠতে পারে, গতবার একবার আসছিল, দেখছি সমস্যা নাই, ওরে দিয়ে পারাবো। তো বাবু আর সজীব আমাদের নিষেধ না মেনেও চলে যায় তারা গাছ থেকে ডাব পাড়ার জন্য। তো আমি আর মনির রান্নাঘরে রয়ে যাই, আমরা রান্না করতেছি। 10-12 মিনিট এরকম যায় সামথিং, তারপর হঠাৎ করে বাইরে টপ করে একটা কিছু করার শব্দ পাই। তো আমরা দুজন, একটা সজীবের গলা একটা চিৎকারের মতো শুনি। তারপর আমরা দুজন আসলে মনির আর আমি রান্না ছেড়ে আমরা দুজন ছুটে যাই বাইরে। তো গিয়ে দেখি যে ডাব গাছের নিচে, বাড়ির সামনে একটা বড় ডাব গাছের নিচে সজীব একদম চিত হয়ে পড়ে আছে, আর বাবু তাকে হাত ধরে টানতেছে। তো আমরা বাবু মানে ওকে উঠানোর চেষ্টা করছে, যে দূর থেকে মনে হচ্ছে যে রিকভার করতেছে তাকে। জাস্ট পরে গেলাম সামনে, যাওয়ার পরে কি হয়েছে বলতেছে, সজীব বলতেছে যে আমি গাছে উঠছিলাম বন্ধু, আমাকে কেউ ধাক্কা দিয়ে দাম করে ফেলে দিছে ডাব গাছের থেকে, কিন্তু বেশি উপরে উঠলে আমি গাছকে মারাই যেতাম। আমরা বলতেছি কি বলো, বলতেছে হ্যাঁ এরকম কিছু একটা। তো আমি থিঙ্ক করলাম যে না, হয়তো ওকে কেউ ও স্লিপ টিলিপ করছে, এটা ওর মনের ভুল। তো আমরা ওকে ধরে রুমের ভিতর নিয়ে আসলাম। সে বেশি একটা ইনজিউর্ড হয় নাই, কারণ যেহেতু বেশি একটা উপরে সে তখন উঠে নাই ডাব গাছের, একটু মোটামুটি ডিস্টেন্স ওঠার পরে এই ঘটনাটা ঘটে। তো আমাদের সাথে কিছু এইভাবে ফার্স্ট এড অ্যান্ড পেন কিলার ট্যাবলেট ছিল, সেগুলো খাওয়ার পরে সে মোটামুটি ওকে হয়ে যায়, সজীব ওকে হয়ে যায়। আমরা রুমে চলে আসি। তো আসার পরে 10টার ভেতর আমাদের রান্না বাড়ি সব কমপ্লিট। রান্না কমপ্লিট হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে প্রায় সময় তখন 11:30 কি 12টা অলমোস্ট। তো যখন খাওয়া দাওয়া শেষ, তো বাবু বলতেছে ভাই গ্রামে আসলাম, ঘুম তো হবে না, চলেন না একটা নদীর পাড়ের থেকে একটা চক্কর দিয়ে আসি। তো বাবুর সাথে গেলাম আমরা, বাবু, আমি আর সজীব, মনির, আমরা 4 জনই গেলাম নদীর পাড়ে। সেখান থেকে নদীর পাড়ে যেতে আপনার ডিস্টেন্সটা ছিল প্রায় 10-15 মিনিটের মতো। তো আমরা নদীর পাড়ে কিছুক্ষণ সময় কাটালাম। সময় কাটিয়ে আমরা যখন ব্যাক করব তখনই বিপত্তিটা হলো, মেইন সমস্যাটা তখনই হলো। বাবু ওদের গ্রামে বেশ একটা সময় কাটিয়েছে ছোটবেলায়, সেখানে স্কুলে পড়াশোনা করেছে, সে রোড গার্ড গুলো তার প্রচন্ড রকম মানে তার মেমোরাইজ ছিল, খুব ভালোভাবে মেমোরাইজ ছিল। কিন্তু বিপত্তিটা ঘটলো আমরা যখন ঘাটের থেকে পেছনে ফিরে আসতেছি, সে আর তার বাড়ি চিনতেছে না, আর আমরা পথ হারিয়ে ফেলছি। আমরা ঘুরতে 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 ঘুরতে, আর আসার সময় আমি একটা জিনিস ফলো করি, যখন ওদের বাড়ি থেকে বের হয়ে আমরা নদীর ঘাট পর্যন্ত আসি, তখন আমি রাস্তার লোকালয়ে বাড়ি দেখেছি, কিন্তু এখন দেখতেছি খালি ধান ক্ষেত। আমার কাছে মনে হচ্ছে ডানে বামে খালি ধান ক্ষেত, আর একটা বাড়ি দেখা যাচ্ছে না যাকে গিয়ে বলবো যে ভাই প্লিজ হেল্প আস, আমরা বিপদে পড়ে গেছি, আমাদের একটু হেল্প করো। তো এরকম কোনো ওয়ে ছিল না। তো এইভাবে ঘুরতে ঘুরতে আমি বাবুকে একবার বললাম, বাবু আমরা কি, তুমি কি আসলেই রিকভার করতে পারতেছো না? আমরা কই এসে পড়লাম, আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমার কাছে রোড গার্ড একই রকম লাগতেছে। তো বাবু বলতেছে ভাই আমিও বুঝতে পারতেছি না। আরেকটা ম্যাটার হচ্ছিল, যেটা হলো আপনার আমরা ঘুরে ফিরে দেখা যাচ্ছে একটা সেন্টারের মধ্যে এসে পড়তেছি। যে সেন্টারটা ছিল ওদের গ্রামের একটা কালী মন্দির, প্রায় 150 বছর পুরানো একটা মন্দির, সেখানে এসে পড়তেছি। যত ওদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করতেছি, জানি না অ্যাকচুয়ালি তখন মোবাইল দেখানোর ব্যবস্থা ছিল না, মানসিকতা খুব খারাপ ছিল, ঘুরে ঘুরে আমরা কিভাবে আবার সেখানেই চলে আসতেছি। তো এইটা দেখার পর বাবু আমাকে কানে কানে বললো, ভাই এই কালী মন্দিরটা কিন্তু ভালো না ভাই, আমরা মনে হয় এখন একটু বিপদে পড়ে গেছি, কারণ নর্মাল কোনো বিপদে পড়ছি, এটা নিয়ে গ্রামে অনেক গুজব আছে, আর যতক্ষণ আমরা হেঁটেছি ততক্ষণ 10 বার বাড়িতে চলে যাওয়া যেত, কিন্তু আমরা ঘুরে ঘুরে কালী মন্দিরটার সামনে চলে আসতেছি। তো ম্যাটারটা ভালো লাগতেছে না ভাই, মনে মনে একটু দোয়া কালাম পর। তো আমিও একটু ভয় পেয়ে গেলাম, কারণ জীবনে ফার্স্ট তখন এরকম কোনো ঘটনা ঘটে প্যারানর্মাল আমার সাথে। তো আমি আরেকটু বললাম আচ্ছা ঠিক আছে তোমরা আগাও আমার সাথে, দুজনকে বললাম, মনির আর সজীবকে বললাম তোমরা আমাদের পেছনে পেছনে আসো। বাবু আর আমি দুইজন আমরা আগাতে লাগলাম। তো এগোতে এগোতে আমার কাছে আমাদের 4 জনই একসাথে ফিল করলাম যে আমাদের পেছন থেকে কেউ হাঁটে এখন। আবার মনে করেন আপনি যখন 4 জনের 8টা পায়ের সাথে সে তাল মিলিয়ে হাঁটতেছে, আর যখনই আমরা 4 জনে থেমে যাই তখনই সেও পেছন থেকে থেমে যাচ্ছে, একদম পিন ড্রপ সাইলেন্ট। যখন আমরা 4 জন থেমে যাই পেছন থেকে কোনো সাউন্ড নেই। তো অনেক কষ্টে মানে ভয় হচ্ছে, আমি বুঝতে পারতেছি যে পেছনে তাকালে এখন ভালো কিছু দেখবো না, তারপরও দেখতে হবে, এই মানে কিউরিসিটি নিয়ে একটু পেছনের দিকে তাকিয়ে যা দেখলাম যে খুব 10-15 ফিট দূরে আমাদের থেকে খুব জরাজীর্ণ একটা কাপড় পরা, মানে হালকা চাঁদের আলো ছিল একটু দেখা যাচ্ছে, মানে একটা মহিলা, খুব লম্বা হবে,
খুব লম্বা হবে, আপনার 7.5 ফিটের মতো এরকম লম্বা হবে। তার হাতগুলো প্রচন্ড লম্বা, এত হাইটের একটা মানুষ অথচ তার হাতগুলো মাটিতে আপনার ঝুলে আছে, এরকম একটা অবয়ব আমাদের ফলো করতেছে। আমরা যখন হাঁটি সেও হাঁটে, আমরা যখন থামি সেও থামে, কিন্তু অলওয়েজ সে একটা ডিস্টেন্স আমাদের সাথে মেনটেন করে চলতেছে। তো এইটা দেখার পরে আমি সামনের দিকে তাকিয়ে একটু জোরেই আমি বলি আর পেছনের দিকে কেউ তাকাও না তোমরা, যে সামনের দিকে আড়াও আর দোয়া কালাম যা পারো সবাই পড়তে থাকো। এরপর মনে হয় রাসেল ভাই আর আধা ঘন্টা হেঁটেছি, সেটা কন্টিনিউ আমাদের ফলো করেছে। এতক্ষণ আমাদের মনের ভিতরে একটা, আমার পার্সোনালি যদিও তখন শেয়ার করিনি, পরে শেয়ার করা হয়েছে ব্যাপারটা, মানে একটা মনে হচ্ছে যে একটা ভারী স্টোন আমার মনের ভেতরে কেউ বুকের উপরে কেউ রেখে দিতে, এত ভালো লাগতেছিল। একটু পরে মনে হলো যে না, এখন তো খুব রিল্যাক্স লাগতেছে। পেছনের দিকে আবার একটু ফিরলাম সাহস করে, দেখি যে না, সেই ছায়ামূর্তি নেই। আর একটু পরেই ফজরের আজানটা ভেসে আসে কানে, আর আমরা সারাটা রাত এভাবে চলেছি। এরপরে আমাদের 3 দিন থাকার প্ল্যান ছিল, আমরা শেষ পর্যন্ত বাড়িটা খুঁজে পাই বাবুদের। আমাদের সেখানে 3 দিন থাকার প্ল্যান ছিল, আমরা পরের দিনই ঢাকাতে ফিরি। এরপর বাবুর বাবার সাথে বাবু ঘটনাটা শেয়ার করে। তো বাবুর বাবা বলেছিল, তোমরা যেটা কবলে পড়েছিলে সেটা ভালো না। আগেও গ্রামে অনেক মানুষকে এভাবে যারা রাতের বেলা রাস্তা ভুলে যায়, নিয়ে গিয়ে নদীর মাঝখানে একদম মাথাটা নিচের দিকে করে পাটা উল্টো দিকে করে একদম পুঁতে মেরে ফেলেছে, এরকম একটা ঘটনা ছিল। আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটা আমার সম্পূর্ণ নিজের সাথে ঘটা একটা ঘটনা। তো ঘটনাটা শুরুটা হয় 2011 সালের শেষের দিকে, যখন আমরা আমার দাদু বাড়িতে বেড়াতে গেছিলাম। তো আমরা দাদু বাড়িতে গিয়ে শুনি যে ওখানে একটা মেয়েকে নাকি আসল করছে। তো মেয়েটা নাকি এক ডুবে পুকুরের থেকে যে মাছ উঠায় নিয়ে আসে মুখে করে। তো আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। আমি বিকালবেলা আমার কাজিনদের সাথে টাকা পুকুরে দেখতে গেলাম যে আসলে ঠিকঠাক নাকি, যে দেখেছি হয় আমাদের ওখানে একটা পুকুর আছে। পুকুরটা মানে বর্ষা শীত কখনো শুকায় না। তো ওখানে দেখি যে 4 সাইডে পুকুরের 4 সাইডে লোকজন দাঁড়ায় আছে। মেয়েটা আমাদের সামনে 10-15 মিনিট পরে একটা মাছ মুখে করে নিয়ে এসে আবার উপরে উঠে আসলো। তো দেখে আমার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগে। তো তারপর আমরা ওখানে 3-4 দিন ছিলাম। তারপর যেদিন আমরা ঢাকায় আসবো তার আগের দিন হঠাৎ শুনি মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, রাতের বেলা শুনি। তো রাতের থেকে সবাই খুঁজে শুরু করছে, কই গেল সারা রাত খুঁজেও পাইনি। রাতের বেলা যখন আজান দিয়েছে তার কিছুক্ষণ পর মেয়েটাকে পাওয়া গেল। মেয়েটার বাসার পাশে একটা মেহগিনি বাগান ছিল। ওই মেহগিনি বাগানের 4টা গাছে চাদরের 4টা কোনা আটকানো এবং বেশ শক্ত করে আটকানো, এবং সেইখানে তার উপরে মেয়েটাকে হাত মানে চাদর দিয়ে পুরো হাত পেঁচানো অবস্থায় মেয়েটাকে পাওয়া গেল। যাই হোক, ব্যাপারটা নিয়ে আমরা কাজিনরা অনেক দুষ্টুমি ফাইজলামি করি। সবাই ওই এলাকায় যারা ছিল সবাই একটু দুষ্টুমি করে ব্যাপারটা নিয়ে। তাই একদিন পরে আমরা চলে আসি ঢাকায়। আসার পরে 2012 সালের প্রথম দিকে আমাদের বাসা চেঞ্জ করা হয়। আমরা নতুন যে বাসাটায় উঠি সেই বাসাটা হচ্ছে 3 তলা পর্যন্ত কমপ্লিট ছিল, 4 তলায় ছাদ। বাসাটা ঢুকতে ডান সাইডে একটা নারকেল গাছ ছিল, নারকেল গাছটা 4 তলায় শেষ হতো। তো বাসার নিচতলায় আর 2 তলায় দুটো ফ্যামিলি ছিল। তো দুটো ফ্যামিলিতে 2টা মেয়ে ছিল, ওরাও আমার ইয়ারমেটই ছিল। তো যার জন্য ওদের সাথে ভালো একটা রিলেশন হয়ে যায় এক সময়, এবং মাঝে মাঝে দেখা যেত আমরা রাতে সন্ধ্যাবেলা দিকে আড্ডা দিতাম। তো সেদিনকে আড্ডা দিতে দিতে আমাদের একটু বেশি রাতই হয়ে যায়, 10:30 বেজে যায়। হঠাৎ একটা ফ্রেন্ড বলে যে দেখো কত বেজে গেছে, চলো আমরা নিচে যাই। তো আমি চিন্তা করি যে আমরা বাসাটা 3 তলায়, আমি তো নেমে যেতে পারবো না। আমি ওদেরকে বলি যে তোমরা নামো, আমি আসতেছি। ছাদটা খোলা হয়, অনেক বাতাস ছিল সেদিন, তো আমার ভালোই লাগতেছিল। আমি জাস্ট ছাদে দাঁড়ায় ফোনে কথা বলতেছি। হঠাৎ দেখি ওই নারকেল গাছটা 2টা আলো আর কি জ্বলতেছে, ছোট ছোট 2টা আলো। বাসার লেজার লাইট খেলে অনেকটা, এইটা একটা আলো 2টা। তো আমি ফার্স্টে ভাবছি যে হয়তো ফ্রেন্ডরা যারা নিয়ে গেছে ওরা আমার সাথে দুষ্টুমি করতেছে। একটু জোর করে বলি যে তোমরা যদি আমার সাথে দুষ্টুমি করতে চাও, আমাকে ভয় দেখানোর জন্য চাও, তাহলে তোমরা উপরে উঠে আসো। তো আমি দেখলাম যে না, ওই লাইট 2টা ওখানেই আছে, এবং আমি যে একটু দেখলাম যে আগে যে দেখলাম যে ওরা দুষ্টামি করছে। তো আমি দেখলাম যে না, ওখানে শুতে কেউ। তো আমি আবার ওখানে আগে যে দেখতে গেছি জিনিসটা কি আসলে, ওটা কি কোনো পোকা না কিছু। তো আমি আগে যে জিনিসটা দেখলাম সেটা দেখার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না, এবং আমার এখনো শরীরের ভিতরে গা শিউরে উঠতেছে। মানে ব্যাপারটা আমি কখনোই মনে করতে চাই না। আমি দেখলাম যে জাস্ট কেউ ওখানে, মনে হচ্ছে যে ওখানে কেউ একজন বসে আছে,
এবং তার মুখটা তার দুই হাতের মাঝখানে রাখা, তার চোখ দুটোই জ্বলতেছিল এবং সে আমাকে দেখার সাথে সাথে এমন বাজে টাইপের একটা বিশ্রী হাসি দিল, যেটা দেখে আমি আর ওখানে সহ্য হয়নি আমার। আমি সেন্সলেস হয়ে যাই চিৎকার করে। আমি এখনো আমার গা হাত পা কাঁপতেছে। ওই কথাটা আমি কখনোই আর মনে করতে চাই না, যে আমি চাইও না যে অমন ঘটনা কারোর সাথে ঘটুক। যাই হোক, এরপরে আমার বাবা মা আমার চিৎকার শুনে আসে এবং আসে আমাকে নিয়ে যায়। এবং পরে আমি যখন সেন্স আসে তখন জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি হয়েছিল। তো আমি বলি যে এই এই ঘটনা হয়েছে। পরে তারপর থেকে আমাকে ছাদে যেতে নিষেধ করে দেয়। তো এরপরের ঘটনাটা ঘটে 2012 সালেই শবে বরাতের ভিতরে। তখন শবে বরাতের দিন সবাই রাতের বেলা নামাজ পড়তেছে। আমি নামাজ পড়া শেষ করছি, শুভ আর কি। তখন আমি আমার ভাইয়ের রুম, আমার পাশে আমার ভাইয়ের রুম, তো আমি গেলাম দেখ করতে যে ও কি করতেছে। আমি দেখলাম যে ও নামাজ পড়তেছে। আমি এসে শুয়ে পড়বো, তো আমি শোয়ার আগে চিন্তা করছি যে জানালাটা একটু খুলে শুভ আর কি। জানালাটা খোলার সাথে সাথে দেখলাম যে আমার জানালার সামনে দিয়ে দুজন হুজুর মতো লোক চলে গেল। তো আমি ওইদিকে তাকাই আছি, ওরা যে চলে গেল আমি ওইদিকে তাকাই আছি। তখন হঠাৎ করে আমার ভাই এসে আমার বলতে, দেখো আমি যা দেখলাম তুই তো তাই দেখলি। তো আমার তখন মানে ফিরে আসছে যে এটা কিভাবে সম্ভব। আমার বাসা তো 3 তলা, তো 3 তলার জানলার সাইড দিয়ে কিভাবে 2-3 জন লোক এইভাবে যায়। যাই হোক, এই ব্যাপারটা আমরা আমার আম্মুকে বললাম। আম্মু ব্যাপারটা বললো যে হয়তো মানে তোমার নামাজ পড়ছে অনেকক্ষণ, এই জন্য হ্যালুসিনেশন হয়েছে। আমি বুঝতে পারলাম আমরা যে আম্মুর ব্যাপারটা আর কি কাটাই গেল। বাট হ্যালুসিনেশন কিভাবে হবে? আমি যেটা দেখছি আমার ভাইও সেম সেই জিনিসটাই দেখলো। দুজনে তো আর হ্যালুসিনেশন হইতে পারে না দুজনে। যাই হোক, এরপরে ভালোই চলতেছিল। এই আমার সাথে মানে আমার নিজের সাথে যে ঘটনাটা মানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে ঘটনাটা, যেটা আমি কোনোদিনই চাই না যে আর কারোর সাথে এমন ঘটনা ঘটুক, তো সেটা ঘটে রিসেন্টলি 7-8 মাস আগে। তো আমি একদিনকে রাতের বেলা শুয়েছিলাম, হঠাৎ করে মানে আমার ঘুম ভেঙে যায় একটা বাজে টাইপের একটা স্মেলে। তো খুবই মানে অতিরিক্ত মানে বাজে টাইপের একটা স্মেল। আমি উঠে যাই আম্মুকে বলি যে আম্মু মনে হয় রুমে কোনো কিছু। আমি ফার্স্টে ভাবছি যে হয়তো রুমে কোনো প্রবলেম হয়েছে, কোনো কিছু করছে যেটা পচে টোপে এরকম বাজে গন্ধটা। আমি মাকে তখন ওর সাথে মা এসে সেটাই বলে যে আমি তো কোনো স্মেল পাচ্ছি না। তো এরকম মা 2-3 মিনিট ছিল এবং আমি খেয়াল করলাম যে না, তখন আর স্মেলটা নাই। তো আমি চিন্তা করলাম যে আমি ব্যাপারটা নিয়ে কোনো চিন্তাই করলাম না, মানে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে সবাই শুয়ে বসতে ঘুমাই গেছে সবাই। আমার ঘুম আসতেছে না, আমি শুয়ে গান শুনতেছি। আমি আমার খাটের ঠিক ডান সাইডে আমার ড্রেসিং টেবিলটা। তো আমি এক সময় ডান কাতে শুনলাম, দেখি যে ড্রেসিং টেবিলের মধ্যে মানে মনে হচ্ছে যে আমার পিছনে কেউ একজন শুয়ে আছে। তো আমি চিন্তা করি যে হয়তো আমাদের ড্রেসিং টেবিলের মানে কাজটা কোনোভাবে ভেঙে গেছে, আমার ভাইয়ের কাছ থেকে ভাঙছে টানছে, আমি হয়তো জানি না। তো আমি আবার এটা চিন্তা করে আমি উল্টা দিকে বাম কাতে হয়েছি এবং বাম কাতে হওয়ার শোয়ার সাথে সাথে আমি যে জিনিসটা দেখি, এটা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমার গা হাত পা কাঁপতেছে এখন, মানে আমি চাই না যে ওই জিনিসটা আমার সামনে আবার কখনো আসুক। আমি কল্পনায় মানতে পারি না। আমি দেখি যে সেম আমি আমার মতোই আর একটা মেয়ে ওখানে শুয়ে আছে, সেম আমি যেভাবে শুয়ে আছি যেভাবে, এবং সে আমার দিকে তাকায় আছে। আমি এটা দেখে আমি একটা চিৎকার করে আমি আবার সেন্সলেস হয়ে যাই। আব্বু আসে, এসে আমাকে জাগানোর চেষ্টা করে এবং আমি এক পর্যায়ে জাগি। আমি কোনো কথা বলতে পারতেছিলাম না, আমার মুখ দিয়ে ফ্যানার মতো বেরোচ্ছিল খালি। তো দেন আব্বু তখনই ডাক্তার ডাকার পরে আব্বু মানে ডক্টর বলে যে হয়তো কোনো প্রেশার পড়ছে ওর উপরে, যার জন্য মানে কোনো একটা কিছু দেখে হয়তো ছায়াটা দেখে ভয় পাইছে এবং যার জন্য এরকম ভাবে হচ্ছে। এরপরে আর আমি এই টাইপের কোনো কিছু দেখিনি। বাট আমার সাথে তখন একটা জিনিস হতো যে আমি প্রায়ই দেখতাম যে আমার মানে পিঠে কেউ কোনো কিছু দিয়ে ঢাক দিচ্ছে, মানে খুব চিকন কিছু, ছুরি লেতো না কিংবা স্কেলের মানে স্টিলের কোনা এমন কিছু দিয়ে একটা চাপ দিলে যে এরকম ফুলে উঠে যায়, একটা লাল হয়ে যায়, এই টাইপের আমার মনে হতো যে কেউ আমার পিঠে দাগাচ্ছে। এবং যখন এটা হতো তখন আমি মানে চিৎকার করতাম, আমি কান্না করতাম। আমি মাকে বলতাম যে মা আমার এমন হচ্ছে, মানে আমার খুব কষ্ট হচ্ছে। এবং মাঝে মধ্যে মা নিজেও দেখতো যে ওই যে জায়গাটা আমি বলতাম সেই জায়গাটা মানে ছুরির একটা মানে কি বলবো যে জোরে চাপ দিলে তো কেটে যায় ছুরিটা, বাট ওটা আস্তে করে একটু কম চাপ দিলে যেরকম একটা দাগ হয়ে যায়, উঁচু হয়ে যায় জায়গাটা, ওরকম হয়ে থাকতো। যাই হোক, আর একটা সমস্যা হতো যে আমি প্রথম এই 7-8 মাস আমি একই স্বপ্ন একই সময়ে একদম 2:45 প্রত্যেকটা দিন আমি একই স্বপ্ন
একই সময় দেখে আমার ঘুম ভাঙতো এবং আমার আব্বু এক সময় মানে এটা বিরক্ত হয়ে যায়, তারা মানে সারপ্রাইজ হয়ে যায়। ডক্টর দেখাইলো, ডক্টর বললো যে ওর ঘুমে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। সে আমাকে বেশ হাই পাওয়ারের ওষুধ দিয়েছিল ঘুমে, এবং সবচেয়ে মজার ব্যাপার আমি ঘুমের ওষুধ খাওয়া ওই টাইমেই আমার ঘুম ভাঙতো। যাই হোক, এরপরে আমার আম্মু একটা হুজুরের সাথে কথা বলে। হুজুরটা মানে আসার পরে আমাদের বাসায় আসার পরে আরেকটা ঘটনা ঘটে। আমি জানি না কেন আমি সেদিনকে এমন করছিলাম, আমি এখনো জানি না। আসার পরে আমার কেন যেন মনে হচ্ছে যে আমি ওনার সামনে যাব না, এবং আমাকে তার সামনে নিতে পারিনি আম্মু। এবং আমি তখনও মানে আমি সেন্সই আছি, সজ্ঞানী আছি, আমি বুঝতেছি যে আমার ভালোর জন্য এটা সে করতে চাচ্ছে, আমার আম্মু ভালোর জন্য, আমার ভালোর জন্য সে হুজুরকে নিয়ে আসছে। বাট আমি যেতে চাচ্ছি না, আমার মন চাইলেও আমি যেতে পারছি না, এমন টাইপের। আমি দরজা আটকায় বসে আছি। যাই হোক, সে মানে এসেই বলছে যে এইখানে কোনো সমস্যা আছে, এবং সে এই জিনিসটা আমাকে অনেকদিন যাবো, প্রায় 2 বছর যাবো আমাকে ডিস্টার্ব করতেছে। বাট আমি ব্যাপারটা মানে কাউকে বুঝাই বলতে পারিনি। সে এসেই বলছে। তারপরে উনি কিছু জিনিস দেয়, মানে একটা কাপড় দেয় আর কি, একটা কাপড়ের পোটলা বাঁধা যায়, যে ওটা আমাদের মেইন দরজায় ঝোলা রাখতে বলে, আর একটা তাবিজ দেয়। তো তাবিজটা দেওয়ার পরে আমার আম্মু মানে আমাদের তাবিজটা বেঁধে দেয় হাতে। বাট আমি তাবিজটাও বাঁধতে চেয়েছিলাম, এবং তাবিজটা আমি কয়েকবার ফেলেও দিই। এরপর আল্লাহর মতে মানে হুজুরটা আমাদের বাসায় কয়েকবার আসেন। আসার পরে আল্লাহর মতে আমি এখন অনেক সুস্থ, অনেক ভালো। আমি মানে আগের থেকে অনেক বেটার আছি। আমি একটা জিনিস এখন বলতে চাই যে আমি যে জিনিসটা করছি, এই জিনিসটা যেন সব মানে আর কেউ কোনোদিন না বলে। আমি ভূতের ফিল্মের অনেক মানে আমি প্রথম থেকে ভূতের ফিল্ম শুনি। আমি সবসময় বলতাম, ভূতের ফিল্ম যখন শুরু হয়, স্টার্ট হয়, প্রথম থেকে আমি বলতাম যে ভূত কি জিনিস আমি দেখতে চাই। আমার সামনে তো আসে না, এতজনের সাথে এত কিছু ঘটে, আমার সাথে কেন ঘটে না? জিনের মানুষটাকে জিনকে আশা করে কেউ যদি কোনো কিছু যদি এরকম থাকে তাহলে আমার সামনে আসো। আমি এই ব্যাপারগুলো প্রায়ই বলতাম। আমার কাজিনরা মাঝে মধ্যে আমার সাথে দুষ্টুমি করতো, যেদিন তোমার সাথে হবে সেদিন তুমি বুঝবে। এবং আমি সবাইকে এখন একটা কথা বলতে চাই, প্লিজ এমন যেন আর কেউ না বলে। কারণ আমি জানি আমার এখন আমার শরীর কাঁপতেছে, আমার ফ্যামিলি জানে যে আমাকে নিয়ে তাদের কতটা ভুগতে হচ্ছে। আমি চাই যে এই কথাটা যেন আর কেউ না বলে। যাই হোক, আমার এইটাই ঘটনা ছিল। এই তো রাসেল ভাই, আমার আজকের যে ঘটনাটা আমাদের এলাকার এক মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শোনা ঘটনা। তো ইমাম সাহেবের গ্রামের বাড়ি ছিল কুমিল্লা জেলার শঙ্করপুর গ্রামে। ইমাম সাহেবের নাম মুস্তফা কামাল। তো উনি আমাদের এলাকারই এক মসজিদে ইমামতি করেন, প্লাস আমাদের এলাকার এক মাদ্রাসায় শিক্ষকতার চাকরি করেন। তো কোনো এক ছুটিতে তিনি তার গ্রামের বাড়িতে বেড়াতে যায়। তো তার গ্রামের বাড়িতে আগেই বলে রাখা ভালো যে ইমাম সাহেব ছিলেন একাধারে, ইমাম সাহেব খুব আলেম এবং ধার্মিক একজন লোক ছিলেন। তো যেহেতু তিনি এরকম লোক ছিলেন, তিনি এভাবে এছাড়াও তিনি আমাদের এলাকায় যদি কোনো মানুষকে জিনে বা ভূতে আসর করে রাসেল ভাই, তাহলে জিন ভূত ছাড়ানোর মতো ক্ষমতাও তার ছিল। যদিও বিষয়টা তিনি নিজে থেকে করতে চাইতেন না, তার ক্ষমতাটা নিজে থেকে তিনি প্রকাশ করতেন না, কিন্তু কেউ যদি একটু অনুরোধ করে জোর করে বলে, কিন্তু তিনি যে কাজটা করেন রাসেল ভাই, কাউকে জিন ভূতে আসর করলে তিনি যদি যায়, অবশ্যই সেটা তিনি সাকসেসফুল ভাবে মানে জিন ভূত ছাড়ানোর যে ব্যাপারটা ওটা কমপ্লিট করে ফিরে আসে আর কি। তো কোন এক ছুটিতে রাসেল ভাই ইমাম সাহেব তার গ্রামের বাড়িতে বেড়াতে যায়। তো তার গ্রামের বাড়িতে যাওয়ার সময় গ্রামের বাড়িতে যেতে রাসেল ভাই যে বিশাল একটা ক্ষেত পাড়ি দিতে হয়। তো এই জন্য আর কি, তো তার চাচাতো ভাই তাকে রিসিভ করার জন্য বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে আসে আর কি। তো তার চাচাতো ভাই যখন আসে, আর ইমাম সাহেব ঠিক কয়টার সময় রওনা দিয়েছিল সেটা সঠিক জানতে পারিনি, কিন্তু যখন তিনি কুমিল্লা বাস স্ট্যান্ডে যায় তখন প্রায় সন্ধ্যা হয়ে যায় রাসেল ভাই। তো ইমাম সাহেব এবং তার চাচাতো ভাই যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখন তারা ওই যে বিশাল ক্ষেতটা, ওই ক্ষেতটা পাড়ি দেওয়ার জন্য, তাদের বাড়িতে যাওয়ার জন্য ক্ষেতটা পাড়ি দিতে হয়। তো তখন ওনারা যখন ওই ক্ষেতটার মাঝামাঝি এসে আসছে আর কি, তখন তারা খেয়াল করলেন যে বিশাল ক্ষেতে কোনো কৃষকও নেই, আশেপাশে কোনো বাড়িঘর নেই বা কোনো মসজিদও নেই। তৎক্ষণাৎ ঠিক তখনই ইমাম রাসেল ভাই মাগরিবের আজান শুরু হয়। তো ইমাম সাহেব তারা যেহেতু ধার্মিক পরিবারের লোক ছিলেন, অবশ্যই তারা কখনো নামাজ কাজা করতেন না। তো ইমাম সাহেব ভাবলেন যে তারা দুই ভাই যে কোনো ভাবে হোক তায়াম্মুম করে নিজেকে পবিত্র করে পাশে যে বিশাল একটা বটগাছ ছিল রাসেল ভাই, তো ইমাম সাহেব ভাবলেন ওই বটগাছটার নিচে দুই ভাই মিলে নামাজটা আদায় করে ফেলি।
তো ইমাম সাহেব যেই বলা সেই কাজ, ইমাম সাহেব তায়াম্মুম করে এবং তার চাচাতো ভাই সহ ইমাম সাহেব সামনে এবং তার চাচাতো ভাই পিছনে দাঁড়িয়ে এই আল্লাহু আকবার বলেন। তো যেই তারা নামাজে দাঁড়ালো তখনই ইমাম সাহেব ফলো করলেন যে তার তাদের চারপাশ থেকে লম্বা টাইপের লম্বা সাদা পাঞ্জাবি পরা কিছু লোক এসে তার ভাইয়ের সাথে মানে তাদের সাথে নামাজে শরিক হয়। যেহেতু ইমাম সাহেব ইমামতির দায়িত্ব পালন করছেন, ইমাম সাহেব ছিলেন সামনে এবং বাকি যেই লোকগুলা ছিল তারা তার ইমাম সাহেবের পিছনে জামাতের সহিত নামাজটা আদায় করলো। তো ইমাম রাসেল ভাই নামাজ যখন প্রায় শেষ, নামাজ শেষ হলো, সালাম ফিরে ইমাম সাহেব পিছনের দিকে তাকালেন। তো ইমাম সাহেব দেখলেন যে আগন্তুক যে লোকগুলা আসলো, ইমাম সাহেব এবং তার চাচাতো ভাই যখন এই ক্ষেত্রতে ছিল তখন আশেপাশে কোনো মানুষের চিহ্ন মাত্র ছিল না, এমনকি আশেপাশে কোনো বাড়ি ঘর নেই যে তারা তৎক্ষণাৎ এসে পড়বে। তো ইমাম সাহেব জিনিসটা একটু কৌতূহলভাবে একটু ভাবলেন। তো ওই আগন্তুক লোকগুলা জামাতের সাথে নামাজ আদায় করে যে যার যার মতো চুপচাপ করে আবার চলে যাচ্ছে। তো ওনারা যে আসলো ইমাম সাহেবের সাথে কোনো কুশল বিনিময় না করে বা কোনো জিজ্ঞাসা করে না যে কোথা থেকে আসলো, কোথায় গেল। এলাকার যদি কোনো লোক হতো রাসেল ভাই তাহলে অবশ্যই ইমাম সাহেবের সাথে কথা বলতো যে আপনারা কোথা থেকে এসেছেন বা কোথায় যাবেন। তো এরকম কোনো কথাবার্তা না বলেই না ওই লোকগুলো আর কি যার যার মতো চুপচাপ চলে যাচ্ছে। তো রাসেল ভাই জিনিসটা ইমাম সাহেব কৌতূহলীভাবে ভাবলেন কিছুক্ষণ। তো তার চাচাতো ভাই তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার ভাইজান, আমরা তো যখন আসলাম তখন আশেপাশে কোনো কৃষক ছিল না খেতে বা কোনো মানুষের চিহ্ন ছিল না, ওনারা আসলো কোথা থেকে? আবার চুপচাপ করে নামাজ শেষ করে তারা চলে যাচ্ছে। তো রাসেল ভাই ইমাম সাহেব তার ভাইকে আশ্বস্ত করলেন যে হয়তোবা তারা ক্ষেতের কোনো কৃষক ছিল বা গ্রামের কেউ ছিল, হয়তোবা আমাদের পিছন ধরে রাস্তা ধরে হাঁটছিল, আমরা নামাজ আদায় করছি বিদায় আমাদের সাথে জামাতে শরিক হয়েছে, এরকম তার ভাইকে আশ্বস্ত করে তারা তুই ভাই জিনিসটা স্বাভাবিক নর্মালি নিল এবং তারা তাদের বাড়িতে চলে গেল। তো রাসেল ভাই তার কিছুদিন পরে ইমাম সাহেব তার চাকরির সুবাদে আবার আমাদের এলাকায় ফেরত আসেন। তো ঠিক তখনই রাসেল ভাই আমাদের এলাকার এক মেয়েকে জেনে আসর করে। মেয়েটি এমনি দেখতে খুব সুন্দরী ছিল যে কারণে আর কি। তো মেয়েটিকে যখন জেনে আসর করে তো মেয়েটি অস্বাভাবিক ভাবে সবার সাথে আচরণ করা শুরু করে, নর্মাল হয়ে যায় আর কি, মানে পাগল টাইপের আর কি হয়ে যায়। তো মেয়েটির বাবা খুব চিন্তিত হয়ে গেলেন। তো মেয়েটির বাবা বাধ্য হয়ে ইমাম সাহেবের কাছে আসলেন। তো ইমাম সাহেবকে একটু অনুরোধ করে কথাবার্তা বলে তো ইমাম সাহেব রাজি হলেন, ঠিক আছে তুমি যাও, আমি বিকেল টাইমে আসবো তোমার বাড়িতে। তো পরে আবার ইমাম সাহেব যেই বলা ইমাম সাহেব বিকেল টাইমে তার বাড়িতে যেহেতু পরিচিত ছিল ইমাম সাহেব আমাদের এলাকার মোটামুটি সবার সাথে খুব ভালো সম্পর্ক পরিচিত। তো সেই হিসেবে ইমাম সাহেব তার বাড়িতে যায়। তো গিয়ে তাকে ডাক দেয় কি ব্যাপার। তো ইমাম সাহেব এসে শুনে লোকটি খুব খুশি হয়ে তাকে ইমাম সাহেব তার বাড়িতে নিয়ে গেল এবং নির্দিষ্ট একটা রুমে ইমাম সাহেবকে নিয়ে বসালেন। আর ইমাম সাহেব বললেন ঠিক আছে তাহলে তোমার মেয়েকে আমার সামনে নিয়ে আসো, আর আমার সামনে কোন মানুষ থাকতে পারবো না। তো ওর কি হয়েছে ওর সাথে আমি আলাপ করবো, আমি দেখবো ওর কি হয়েছে। তো ইমাম সাহেব একটা রুমে নির্দিষ্ট বসছেন। তো ওই মেয়েটাকে ইমাম সাহেবের সামনে আনা হলো রাসেল ভাই। তো রাসেল ভাই মেয়েটার যখন প্রজেক্ট ছিল, মানে মেয়েটাকে যখন দিনে আসর করে তখন এর কিছুদিন আগেও মেয়েটা সবার সাথে অস্বাভাবিক আচরণ, কথাবার্তা একটু বেশি বলে, মানে কেউ যদি কোনো প্রশ্ন করে তার সাথে উল্টাপাল্টা খারাপ বাজে বিহেভ করে আর কি, খারাপ আচরণ করে। কিন্তু ইমাম সাহেবকে দেখে মেয়েটা খুব শান্ত হয়ে গেছে, চুপচাপ ইমাম সাহেবের সামনে এসে চুপচাপ বসে ইমাম সাহেবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তো কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর ইমাম সাহেব কোনো কিছু করার আগেই মেয়েটা ইমাম সাহেবের সাথে কথা বলতে শুরু করে। আসল ভাই ইমাম সাহেবের সাথে মেয়েটার যে আলাপ হয়েছিল ঠিক এইরকম ইমাম সাহেবের কাছ থেকে যেরকম শুনেছি আর কি। তো মেয়েটা ইমাম সাহেবকে সালাম দিল, প্রথমে একটু সালাম দিয়ে ইমাম সাহেবের সাথে মেয়েটা কথাবার্তা বলতেছে যে কি ব্যাপার ইমাম সাহেব, আপনি এসেছেন আমাকে ছাড়ানোর জন্য? তো ইমাম সাহেব কোনো কথা বললেন না, চুপ করে রইলেন। কি ব্যাপার মেয়েটা এরকম এই কথা কেন আমাকে বলছে, আমি এসেছি মানে? তো মেয়েটা বলছেন ঠিক আছে। মেয়েটার কণ্ঠটা রাসেল ভাই তখন স্বাভাবিক তার কণ্ঠ ছিল না, পুরুষালী কণ্ঠে টাইপের, পুরুষের মতো কণ্ঠ। তো পুরুষালী কণ্ঠে মেয়েটা বলছে আপনি এসেছেন আমাকে ছাড়াতে, যদিও মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে তবু আমি মেয়েটাকে এমনিতেই ছেড়ে দেবো। তো রাসেল ভাই ইমাম সাহেব প্রশ্ন করলেন এমনিতে ছেড়ে দেওয়ার কারণ কি? তো মেয়েটা তখন তার প্রত্যুত্তরে বলল যে আপনার কি মনে নেই যে কোনো এক সময় আমরা আপনার পিছনে নামাজ আদায় করেছিলাম এবং সেই সম্মানের খাতিরে আজকে আপনার কোনো কিছু করার আগেই মেয়েটাকে আমি এমনিতেই ছেড়ে দেবো। আসলে এই সমস্ত কথা বলার মাঝখানে হঠাৎ করে মেয়েটা সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে রাসেল ভাই ইমাম সাহেব তখন ইমাম সাহেবের আর বুঝতে বাকি রইল না যে তখন রাসেল ভাই ইমাম সাহেবের বুঝতে বাকি রইল যে ওই যে তা ইমাম সাহেবের পিছনে যে আগন্তুক লোকগুলা নামাজ আদায় করেছিল রাসেল ভাই তারা সাধারণ কোনো মানুষ ছিল না, তারা ছিল জিনজার একটি দল। তো রাসেল ভাই পরবর্তীতে মেয়েটার কোনো প্রবলেম হয়নি, এমনিতেই মেয়েটা সুস্থ হয়ে যায় রাসেল ভাই।
হ্যালো লিসনার্স, আমি মেহরাব খান এসেছি পুরান ঢাকার পোস্তগোলা থেকে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। ঘটনাটি 1980 সনের দিকে ঘটা। তখন আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলা 14 গ্রামে। আমার বাবার এক বন্ধুর রিকোয়েস্টে উনি ওনাদের বাড়িতে বেড়াতে যান এবং ওনার বন্ধুর বাড়ি হলো নোয়াখালীর চৌমুহনী কোন এক গ্রামে। তো আব্বা সকালে ওনার বন্ধু বাড়িতে যান এবং সেখানে গিয়ে দেখতে পান যে ওনাদের বাড়িতে বেশ মাছ ধরার অনেক আয়োজন চলছে, সবাই মাছ ধরছে এবং আমার আব্বাও সেখানে মাছ ধরেন। সারাদিন তারা বন্ধুরা খুব মজা করে সেখানে মাছ ধরেন। মাছ ধরতে হতে এক সময় বিকাল হয়ে যায় এবং বিকাল হয়ে যাওয়াতে আমার আব্বা ভাবেন যে বাড়িতে যেতে তো অনেক দেরি হয়ে যাবে, তো এখনই রওনা দেওয়া উচিত। এবং আমার আব্বা ওনার বন্ধুকে বলেন যে বন্ধু আমি এখন রওনা দেবো আমার বাড়ির উদ্দেশ্যে। তখন ওনার বন্ধু আব্বাকে নিয়ে তাদের বাড়িতে যান এবং ফ্রেশ হয়ে তারা খাওয়া দাওয়া করে আমার বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যখন ওনারা বাড়ি থেকে বের হন ততক্ষণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমার বাবার সাথে তার বন্ধু কিছু মাছ একটা পাতিলের মধ্যে দিলেন, ছোট ছোট কই মাছ এবং বিভিন্ন ছোটখাটো মাছ মিলে একটা পাতিলে দিলেন। ওনারা যখন চৌমুহনী বাস স্ট্যান্ডে যান তখন প্রায় সন্ধ্যা 7টা সাড়ে 7টার মতো বাজে। তারপর অনেকক্ষণ পরে আব্বা একটা বাস পান, সে বাসে ওঠেন। বাসে ওঠার কিছুক্ষণ পর কিছু যাত্রী সামনে স্টপেজে নেমে যায় এবং তারপর বাসের গতি বাড়তে থাকে। কিছুক্ষণ পর ড্রাইভার দেখতে পান যে ওনার গাড়ির ব্রেকটা কাজ করছে না। তো উনি অনেক চেষ্টা করেন কিন্তু কিছুতেই ব্রেক কাজ করছিল না। এমন সময় উনি গাড়ি হেল্পারকে বলেন যে গাড়ির ব্রেক কাজ করছে না, কি করা যায়। তখন হেল্পার যাত্রীদেরকে বললেন, সেখানে কিছু মহিলা যাত্রী ছিল যারা অনেক কান্নাকাটি শুরু করে এবং অনেক আশ্বস্ত করেন আপনারা এত ঘাবড়েন না, হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। তো সেই সময় যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, তার জন্য দেখা যাচ্ছে রাস্তাঘাটে এমন বেশি গাড়ি নেই, কিন্তু গাড়িটা তার গতিতে চলছে, গতিও এমনটা বাড়তেছে না। আর আমরা যেহেতু জানি যে গাড়ি অ্যাক্সিলারেটর না দিলে হয়তো স্পিডটা একসময় কমে আসবে, যেহেতু চলন্ত অবস্থা আছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, গাড়ির স্পিড কিছুতে কমছিল না, একই গতিতে ছিল। তো এমনি এমনি যেতে যেসব যাত্রীগুলো সামনে স্টপেজে নামবে তারা সেখানে নামতে পারেনি, সবাই গাড়ির মধ্যে ছিল। তো আব্বা এমনটাই ভেবেছিলেন যে উনিও হয়তো আমাদের সেই স্টপেজে নামতে পারবেন না, আমাদের গ্রামের স্টপেজে। ঠিক আশ্চর্যজনক ব্যাপার, গাড়িটা আমাদের বাস স্টপে যখন আসলো তখন হঠাৎ করে থেমে গেল এবং গাড়ি থেকে গাড়ির ড্রাইভার হেল্পার নামলো, সাথে সাথে অনেক যাত্রীরা নামলো। ড্রাইভার হেল্পার যেটা লক্ষ্য করলেন ওনাদের গাড়ির ব্রেক এবং এভরিথিং সবকিছু ঠিক আছে, বাট আশ্চর্যজনক ব্যাপার তাহলে কেন এভাবে ঘটছিল। তারপর যেসব যাত্রীগুলো সামনের পথে নামবেন তারাও সেখানে ভয়ের কারণে নেমে যান এবং আমার বাবা আমাদের গ্রামের উদ্দেশ্যে উনি একাই সেই পথ দিয়ে রওনা হন, সেখানে আর কোনো মানুষ যাননি ওনার সাথে। তারপর সেই মাছ ভর্তি পাতিল নিয়ে উনি মাথা নিয়ে হাঁটা শুরু করেন। তো সামনের পথটা একটা বিবরণ দিচ্ছি। সেই পথ হলো এমন, চারপাশে খালি জমি এবং দুই পাশে দুটো খাল, মাঝখানে সরু কাঁচা রাস্তা, যেই পথটা ধরে আমাদের গ্রামের বাড়িতে যেতে হয়। তো আব্বু যখন সেই পথে হাঁটছিলেন, স্বাভাবিকভাবে আমার আব্বু অনেক সাহসী একজন মানুষ, তারপরও কেন জানি সেদিন ওনার মনে অনেক ভয় কাজ করছিল। তো যখন সে খালের পথটায় যান তখন উনি কিছুক্ষণ পরে হঠাৎ লক্ষ্য করেন যে ওনার ডান পাশে কেউ একজন হাঁটছে এবং খালের ডান পাশে উনি তাকাতেই দেখেন মানুষের আকৃতির চেয়ে একটু বেশি একটি ছায়া ওনার পাশাপাশি হেঁটে যাচ্ছে। আব্বু একটু ভয় পান এবং উনি সামনের দিকে তাকান, আর ওদিকে তাকান না, দরকার যাবার করতে থাকলেন এবং দ্রুত হাঁটতে থাকলেন। কিছুক্ষণ পরে ওনার কৌতূহল জাগলো যে সেই জিনিসটা কি এখনো সেখানে আছে। আবার তাকালেন, তাকাতেই দেখলেন সেই জিনিসটা সেখানে নাই। যেই উনি বাম দিকে ফিরলেন, সেই ডান পাশে জিনিসটি এখন তার বাম পাশে হাঁটছে। তিনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং এক পর্যায়ে দৌড়ের মতো দিলেন। তারপর উনি সামনে একটি আলো দেখতে পাচ্ছিলেন, দৌড়তে দৌড়তে উনি কিছুক্ষণের মধ্যে সেই আলোর সম্মুখীন হয়ে গেলেন এবং দেখলেন যে একটি বাড়ির জানালা দিয়ে হারিকেনে আলো আসছিল, সেই আলোটাই উনি দূর থেকে দেখতে পাচ্ছিলেন। তারপর সেই বাড়িতে তিনি নক করলেন, নক করার পরে একটি বৃদ্ধা মহিলা দরজা খুললো। খোলার পরে আমার বাবা সেই বৃদ্ধাকে সব ঘটনা খুলে বললো এবং বৃদ্ধা বললো যে আমার ছেলে গঞ্জে গিয়েছে, এতক্ষণে চলে আসার কথা, ও আসলে তোমাকে বাড়িতে পৌঁছে দিতে বলবো। আমার বাবা আমাদের বাড়ির ঠিকানা বলেছিলেন, বৃদ্ধা মহিলা চিনতে পেরেছিল। তারপর কিছুক্ষণ পরে আব্বু বসে পানি খাচ্ছিলেন, বেশ অনেকক্ষণ পর আব্বু বসে পানি খাচ্ছিলেন, এমন সময় বাইরে থেকে কারো একজনের গলার আওয়াজ আসলো এবং বললো, মা তুমি কি এখনো জেগে আছো? বৃদ্ধা ভাবলেন যে তার ছেলে এসেছে এবং বললেন যে বাবা এই ছেলেটা একটু বিপদে পড়েছে। ঘর থেকে উনি বলছিলেন যে ছেলেটা একটু বিপদে পড়েছে, তুই একটু ওকে ওদের বাড়িতে পৌঁছে দেয়, এই বাড়ির ছেলে। তখন সেই লোকটা আমার এবং বৃদ্ধা মহিলা এও বলেছে যে সেখান থেকে আসার পরে খাবার রাখা আছে, খাওয়া দাওয়া করে তুই ঘুমিয়ে নিস। তারপর আমার বাবা আর সেই লোকটা একসাথে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো অনেকটা পর তারা হাঁটছে, এক পর্যায়ে অনেক রাত, তখন গভীর রাত। তো যে লোকটা এতক্ষণ ধরে আমার বাবার সাথে হাঁটছে সে কোনো কথা বলছিল না, কিন্তু হঠাৎ করেই উনি আমার বাবাকে বলে বসলো, তোর পাতিলটা দে। এবং আমার বাবা ভাবলেন হয়তো উনি অনেক পথ ধরে কষ্ট করে এই পাতিলটা নিয়ে আসছিলেন, এর জন্য সাহায্যের জন্য হয়তো সেই লোকটা বলছে যে পাতিলটা দেওয়ার জন্য। আবার কোনো কিছু না ভেবে সেই পাতিলটা ওনার কাছে দিয়ে দেন। সে লোকটা তার মাথায় করে পাতিলটা নিয়ে হাঁটতে থাকে। তো এর মাঝখানে এমন হয়, আমার বাবার সাথে অনেকক্ষণ ধরে মাছের পাতিলটা আছে, স্বাভাবিকভাবে মাছের একটা গন্ধ আছে, সেটা ওনার নাকে পাচ্ছিলেন, কিন্তু এখন গন্ধটা খুবই তীব্র এবং মাছ পচে গেলে যে গন্ধটা হয় অতটাই তীব্র।
কিন্তু তিনি ব্যাপারটাকে ওভাবে নেননি। তারপর উনি যখন হাঁটছেন, উনি হঠাৎ করে লক্ষ্য করলেন সামনে দুইজন লোক আসতেছে, এবং তিনি সেই লোকগুলোর দিকে যখন ওনার নজর পড়লো, ঠিক তখনই উনি একটা শব্দ শুনতে পেলেন। পাশে তাকিয়ে দেখলেন ওনার পাতিলটা, মাছ ভর্তি পাতিলটা নিচে পড়ে আছে। ততক্ষণে সেই লোক দুটো ওনার সামনে চলে এসেছে, এবং আশেপাশে তাকিয়ে দেখলেন তার সাথে এতক্ষণ যে লোকটা আসছিল, এই লোকটা কোথাও নেই। তো উনি ওই দুইটা লোক যখন সামনে চলে আসছে, তাদেরকে জিজ্ঞেস করছে, আপনারা কি আমার সাথে লোকটাকে দেখেছেন? তখন সেই লোক দুইটা আব্বুটি অবাক হয়ে তাকিয়ে বললেন যে আমরা এতক্ষণ আপনার ব্যাপারে কথা বলছিলাম, আমরা ভাবছিলাম আপনি হয়তো মানুষ নন, কারণ আপনার সাথে এই যে আপনার পাতিলটা শূন্যে ভাসমান অবস্থায় আসছিল, আজকে হয়তো আপনার সাথে খুব কঠিন ধরনের কোনো কিছু সম্মুখীন হতে পারতো। সেটা আসলে এতটাই সিরিয়াস ছিল, বাবা বলছিল তখন। তো তারপর সেই মুরব্বী দুজন জিজ্ঞেস করলো যে তোমার বাড়ি কোথায়? তারপর আব্বু বলল যে আমার এই বাড়ি। তখন ওনারা চিনতে পারলেন এবং আমার বাবাকে ওনারা আমাদের বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার পরে আমার দাদার সাথে কথা বলেন, দাদাকে সবকিছু বলেন এবং আব্বাকে ভয় পেতে নিষেধ করেন, কিছু পানি পড়া দেন, এবং সেই রাতে আর কোনো ঘটনা ঘটেনি। পরদিন সকালে আমার বাবা সেই বৃদ্ধার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন এবং উনি একসময় বৃদ্ধার বাড়িতে আসেন। বৃদ্ধার বাড়িতে যখন উনি ঢুকছেন, ঠিক তখনই বৃদ্ধা ঘরের ভিতর থেকে ওনাকে দেখতে পান এবং দ্রুত বের হয়ে আসেন এবং আমার বাবার দিকে তাকিয়ে থাকেন এবং বলেন, বাবা তুমি ভালো আছো তো? তো আমার বাবা কোনো কিছু বলার আগে উনি বলছে যে গতকাল রাতে তোমাকে যার সাথে পাঠিয়েছিলাম সে আসলে আমার ছেলে না, আজকে সকালে আমার ছেলে বাড়িতে ব্যাগ এসেছে। যখন আমি ওকে কোশ্চেন করলাম যে কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন ছেলেকে দিয়ে আসতে, তখন আমার ছেলে বললো যে কোন ছেলে, কিসের ছেলে? তখন আমার বুঝতে কিছুই বাকি রইল না, আর ততক্ষণে আমার বাবা সবকিছু বুঝে নিলেন যে আসলে ওনার সাথে কি করেছিল। ধন্যবাদ। রাসেল ভাই, এই ঘটনাটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা, আমার কলেজ জীবনে ঘটনা। এটা 2007-এর ঘটনা। সেটাও একটা এপ্রিল মাস ছিল। আমি ছোট থেকেই সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে জড়িত ছিলাম। তো সেই সুবাদেই পহেলা বৈশাখকে সামনে রেখে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার দায়িত্ব ছিল আমাদের উপর। আমি আর আমার এক বন্ধু আতাউর রহমান, আমরা দুজন সেই প্রোগ্রাম নিয়ে বেশ দৌড়াদৌড়ি করছিলাম আর কি। সেই জন্য যেখানে ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই, সেটা হচ্ছে একটা পাহাড়ের ভিতরে। আমার বাসাটা হচ্ছে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়, আর যে ঘটনাটা ঘটছিল সেটা উপজেলা শহর থেকে প্রায় 7 কিলোমিটার ভিতরে, পাহাড়ের একদম পাহাড়ের কাছে, ইন্ডিয়ার সীমানার কাছাকাছি। তো রাসেল ভাই, ঝিনাইগাতি থেকে 4 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, রাইনটিয়া গ্রাম। সেখান থেকে একটু সামনে এগুলেই একটা বিট অফিস পড়ে, অর্থাৎ বন বিভাগের অফিস, স্থানীয় ভাষায় বলে পাতার অফিস। সেই পাতার অফিসের সামনে যে একটা কাঁচা রাস্তা চলে গেছে পাহাড়ের ভিতরে প্রায় 3 কিলোমিটার। তো এই রাস্তার থেকে মানে 3 কিলোমিটার রাস্তা 2 কিলোমিটার যাওয়ার পরে একটা কালী মন্দির পড়ে। এই কালী মন্দিরের ওপাশে আমার এক বন্ধুর বাড়ি, ওর নাম হচ্ছে সোহেল। সেও আমাদের সাথে জড়িত ছিল এই সংগঠনের কাজে। তো তাকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের খুব প্রয়োজন হয়ে পড়ে। সেই দিনই আবার আমি আর আমরা সেই প্রোগ্রামের জন্যই পাশের গ্রামে গিয়েছিলাম, গুরুচরণ নামে একটি গ্রামে। তো সেখান থেকে ফিরতে আমাদের প্রায় 11টা, 11:30 বেজে যায়, রাত তখন অনেক রাত। তো আমরা সেখান থেকে সোহেলদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমরা তখন ইউজ করতাম ওই আতা ছিল, তার বাবার একটা সিডিআই একটি হোন্ডা ছিল, সেই হোন্ডায় আমরা ইউজ করতাম। তো রাসেল ভাই, সেখানে যাই আমরা। সোহেলদের বাড়িটা হচ্ছে যে ওই কালী মন্দির থেকে একটু পরেই একটা খাল আছে, সরু খাল। খালটার উপর সাঁকু আছে, আর উপাশে ছোট্ট একটা টিলা, একটু টিলা, সেই টিলার নিচে হচ্ছে সোহেলদের বাড়িটা। তো সেই সাঁকুটা এই সময় ওই খালটা এই সময় শুকনা থাকে, পানি থাকে না। তো আমরা সেই সাঁকুটার পাশে গিয়ে হোন্ডাটা রেখে আমরা উপাসে যাওয়ার প্রস্তুতি নিই আর কি। তো প্রথমে আতাউর যায়। যখন আমি সাঁকুটা পার হতে যাই রাসেল ভাই, আমি যখন সাঁকুর মাঝখানে যাই, হঠাৎ করে সাঁকুটা ঝাঁকুনি শুরু হয়। আমি ভাবি যে আতাউর মনে ঝাঁকি দিচ্ছে, আমি তাকে ধমক দিই। তো সে হাত ধরে বলে, না আমি ঝাঁকি দিচ্ছি না। তখন আবার ঝাঁকিটা থেমে যায়। পর মুহূর্তে প্রচন্ড ঝাঁকুনি শুরু হয়। তো আমি লাফ দিয়ে খালটাতে নেমে পড়ি, শুকনা খালটাতে নেমে পার হই সোহেলদের বাড়িতে যাই, যে সোহেলকে ডাকাডাকি করি। সোহেলদের বাড়ি এটা একটু বলা উচিত রাসেল ভাই, যে যেহেতু পাহাড়ের ভিতরে, বাড়িটা বেশ ভুতুরে ছিল, অন্ধকার ছিল, অনেক অন্ধকার। যদিও চাঁদনি রাত ছিল, কিন্তু গাছপালার জন্য খুব অন্ধকার দেখাচ্ছিল। সোহেলকে অনেকক্ষণ ডাকাডাকির পরে সোহেল বের হয়ে আসে, এসে ভিতরে নিয়ে যায়। তার হাতে টুপিপাতি ছিল। আমরা ভিতরে যাই, তার সাথে কথাবার্তা বলি। যখন চলে আসবো তখন সে অনেক চাপাচাপি শুরু করে, আজকে রাতটা থাক আমার সাথে, আমি রান্না বান্না করছি, আমার সাথে খা। ঘটনা হচ্ছে যে ওই রাতে তার আম্মু ছিল তার পাশের গ্রামে, তার নানির বাড়িতে। সে নিজেই রান্না করতে বলে আমাদেরকে বোঝায়, সে খাওয়ার জন্য আমাদের অনেক চাপাচাপি করে। আমরা বললাম যে তোর আম্মু নাই, তুই রান্না করছিস, কি রান্না করছিস? সে দেখায় গরম ভাত, গরম গরুর মাংস। তা আমরা খাই না, আমরা চলে আসি।
যখন আমরা ব্যাক করে চলে আসি, আসার পথে রাসেল ভাই এবার আমি আগে পার হয়ে আসি আর আমার বন্ধু আমার পরে পার হয়, কিন্তু সে যখন সাঁকুর মাঝখানে আসে সে আর আসতে পারে না, তার সামনে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে যায়, সে অনেক চেষ্টা করে আসতে পারে না। আমি ভাবছি সে হয়তো আমার সাথে মজা করতেছে, আমি টাকাটাকি করলাম, আসলো না। তখন আমি তার কাছে গেলাম, যে আমি হাত দিলাম, দেখলাম না, আমিও তাকে ধরতে পারতেছি না, অনুভব করতে পারতেছি যেখানে কিছু একটা সমস্যা আছে, সামথিং স্ট্রং। তো আমি বললাম যে তুই নিচে নাম, হাত দিয়ে নিচে নেওয়ার পর তো দুজন আবার নিচে নেমে আমরা হেঁটে চলে আসলাম। যখন হুন্ডাটার কাছে আসলাম, এই হুন্ডাটা সে অনেকক্ষণ যাবত কিক দিল, স্টার্ট নেওয়ার চেষ্টা করলো, কিন্তু হুন্ডাটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। তো সে যখন অনেকক্ষণ চেষ্টা করার পরও পারলো না, তখন আমি বললাম দেখি একটু আমি একটু চেষ্টা করি। যখন আমি হুন্ডাটায় উঠলাম, পাশের ঝুপ থেকে রাসেল ভাই বিকট আকারে দুইটা কুকুর বের হয়ে আসে এবং তারা বিকট আকারে ঘেউ ঘেউ করে চিৎকার করতে থাকে। আর হুন্ডাটা ঠিক তখনই স্টার্ট নেওয়ার আগেই প্রচন্ড বেগে চলতে থাকে, প্রায় 100 মিটার 150 মিটার সামনে চলে যায়। যাওয়ার পরে হুন্ডাটা থেমে যায়। আর যখন হুন্ডাটা আসছিল, হুন্ডা পিছনে কুকুর দুইটা ঘেউ ঘেউ করতেছিল, আর তার পিছনে আমার বন্ধু সে আসতেছিল দৌড়ে। আসার পরে হুন্ডাটা যখন থেমে যায়, এবার সে আবার চেষ্টা করা মাত্রই হুন্ডাটা স্টার্ট নেয়। আমরা চলে আসি রাসেল ভাই, খুব ভয় পাই, তখন আমরা খুব ভয় পাই। কিন্তু আমরা আমাদের জীবনের সব থেকে আশ্চর্যজনক ঘটনাটা দেখি যখন আমরা ওই পাতার অফিসটার সামনে আসি। ওই অফিসটার সামনে এসে দেখি সোহেল সেখানে বসে আছে তার কিছু স্থানীয় বন্ধু বান্ধব নিয়ে। আমরা খুবই হতবাক, সে আমাদেরকে দেখে হতবাক, বলতেছে তোরা এত রাতে এখানে কি ঘটনা? তা আমরা বললাম আমরা এখানে মানে তোরা তো আমরা মাত্র বাড়িতে রেখে আসলাম। তাকে ডিটেলস ঘটনাটা বললাম কি কি ঘটছে। সে কিছু বিশ্বাস করতে চাচ্ছে না যে না এরকম কিছু ঘটে নাই, আমি এখানে। তার বন্ধুরা বলতেছে হ্যাঁ সোহেল সন্ধ্যা থেকে আমাদের সাথে, তার আম্মু তার নানি বাড়িতে, তো তাদের বাড়ি তো একটা ইটকা বাড়ি, গ্রামের ভিতরে আশেপাশে কোনো বাড়ি নেই, তো সে ভয়ে ওখানে থাকবে না, আমাদের সাথেই থাকবে এখানে আজকে, তো সেই দিকে আছে। তো আমরা মানে এইবার টাস্টি খায় অবস্থা, যে অজ্ঞান হয়ে যাবো এরকম অবস্থা, যে আমরা যাকে মাত্র বাড়িতে রেখে আসলাম সে এখন এইখানে এসব কি। আসলে তার আমাদের আগে ওইখানে আসার কোনো উপায় ছিল না এবং অন্য কোনো রাস্তাও ছিল না। তো আমরা কোনোভাবে বিশ্বাস করলাম না, চেষ্টা করতে চল আমরা বাড়িতে যাই। তো আমরা সবাই মিলে আবার তার বাড়িতে গেলাম, সে তার ঘরে নিয়ে গেল এবং দেখালো। আমরা বললাম যে তোর রান্না করা খাবার ছিল, গরম গরম খাবার ছিল। সে দেখালো যে তার আম্মু যে ওই হাড়ি পাতিলগুলো যে পরিষ্কার করে রেখে গেছিল সেগুলো খুবভাবেই আছে রাসেল ভাই।